আমার নাম রিয়াদ। যখন আমার সাথে এই ঘটনাটি ঘটে তখন আমি বাগবাড়িয়া মাদ্রাসায় হাফেজি করতাম এবং সেই সময়ে আমার সাথে ঘটনাটি ঘটেছিল। যে ঘটনাটি ঘটেছিল এবং আজকে আমি যার সঙ্গে বসবাস করি, সবকিছু শুনলে আপনারা সবাই অবাক হবেন। আপনাদের কাছে বিষয়গুলো হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে, তবে এটি আমার জীবনে ঘটে যাওয়া সত্য এবং বাস্তব একটি ঘটনা এবং আমি আমার সঙ্গে এখন পর্যন্ত তাকে নিয়ে বসবাস করছি। বিষয়টা হয়তো কেউ জানে না, যার কারণে আমি আপনাদের কাছে আমার পরিচয় গোপন রাখতে বাধ্য হচ্ছি। আশা করি আপনারা আমার জীবনের ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন। আমার বাবা একজন আল্লাহওয়ালা এবং ভালো মানুষ ছিলেন। তিনি সবসময় চেয়েছিলেন তার সবকয়টা ছেলে মেয়েকে কোরআনের হাফেজ বানাতে, কিন্তু আমার যে বড় ভাই ছিল সে এক প্রকার বখাটে টাইপের ছিল এবং আব্বার কথা না শুনে সে ঢাকা চলে গেল। পরবর্তীতে আমি জেনারেল লাইনে ক্লাস 2 পর্যন্ত পড়েছি। ক্লাস 3-তে ওঠার আগেই আব্বা আমার বড় ভাইয়ের জেদ ধরে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আমি চেয়েছিলাম জেনারেল লাইনে পড়াশোনা করার জন্য, কিন্তু আব্বার স্বপ্ন পূরণ করার জন্য আমাকে মাদ্রাসা লাইনে ভর্তি হতে হলো। আমি যখন মাদ্রাসাতে ভর্তি হই তখন আমার বয়স 8 কি 9 বছর হবে, এরকমই হবে আমার যতটুকু মনে পড়ে। মাদ্রাসাতে আমাকে প্রথম দিন যেদিন দিয়ে আসলো সেদিন সত্যিই আমার খুব খারাপ লেগেছিল, কারণ মাদ্রাসার এই বন্দি জীবন আমার কাছে ভালো লাগতো না। যেমন প্রত্যেকদিন একদম ফজরের সময় ডেকে তুলত, তারপর নামাজ পড়ে পড়াশোনা এবং পড়াশোনা করে 9টা পর্যন্ত। যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলো খুব ভালোভাবে জানেন। তো কয়েকদিন আমার আসলে খুব খারাপ লাগতে লাগলো, কারণ এরকম একটা জায়গায় একা একা, তারপর কোনো বন্ধু বান্ধব নেই, সব মিলিয়ে খুবই খারাপ লাগছিল। কিন্তু কয়েকদিনের মাথায় কয়েকজন বন্ধু হয়ে গেল। আমি আবার এমন স্বভাবের ছিলাম যে কারোর সঙ্গে তেমন কথাবার্তা বলতাম না এবং এরকম ভাবেই আমার দিন সেখানে কাটছিল। মোটামুটি কয়েক মাস যাওয়ার পরে আমি সেখানে অ্যাডজাস্ট হয়ে গেলাম এবং এরকম করতে করতে এক পর্যায়ে অনেকটা বছর সেখানে কেটে গেল। আমার মেধা ভালো ছিল, যার কারণে অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে আমি অনেকটা এগিয়েই ছিলাম। এই কারণে হুজুররা আমাকে পছন্দ করত এবং সমস্ত স্টুডেন্টরা আমার কাছে নানান সময়ে পড়া শুনতে আসতো। যদিও আমি বয়সে ছোট ছিলাম, কিন্তু মেধার দিক দিয়ে, তারপর সৌন্দর্যের দিক দিয়ে আমার চেহারা ছবি সবই সুন্দর ছিল এবং সেই সাথে কণ্ঠের দিক দিয়েও আমার থেকে কেউ এগিয়ে ছিল না। মাদ্রাসায় যদি কখনো কোনো অনুষ্ঠান বা কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা হতো তাহলে সেটাই আমি প্রথম হতাম, যার কারণে হুজুররা এবং বাহিরে থেকে যদি কোনো শিক্ষক আসতেন তারাও আমার প্রতি খুশি হতেন। এমনকি কোথাও যদি কোনো বাড়িতে কোরআন শরীফ খতম দেওয়ার কাজ হতো তাহলে আমাকেই আমার হুজুর লিডার করে পাঠাতেন। আমার বয়স কিন্তু তখন খুব বেশি না, 12-13 বছর হবে। মাদ্রাসায় এসেছি খুব বেশি বছরও হয়নি। এরকম করেই মাদ্রাসার দিনগুলো আমার কাটছিল। তো যেদিন আমার সঙ্গে আসলে মূলত ঘটনাটা ঘটে এবং যেদিন থেকেই ওই মেয়েটা আমার সঙ্গে আছে সেদিনের ঘটনা থেকে আমি শুরু করছি। আমার বয়স তখন 12-13 বা 14 হতে পারে, এরকম বয়স, সঠিক খেয়াল নেই। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে আমার চাচাতো বোনের বিয়ে। বোনের বিয়ে যেহেতু, সেহেতু আমাকে তো মাদ্রাসা থেকে বাড়িতে যেতেই হবে। সেজন্য আব্বা আমাকে আগে থেকেই বলেছে যে শুক্রবারে হচ্ছে গিয়ে তোর বোনের বিয়ে, আগে আগে চলে আসিস, তোর হুজুরকে বলা আছে। তো যেহেতু এই কথা আব্বা আমাকে বলেছে আসার দিন, সেহেতু আমি কি আর আগে আগে বসে থাকি? আমি যেদিন থেকে ছুটি কায়েম হয়েছে, মানে হচ্ছে বৃহস্পতিবার দিন সকাল থেকেই ছুটি কায়েম, কিন্তু আমি ভেবেছি যে বুধবার সন্ধ্যার দিকে আমি বাড়িতে চলে যাব, কারণ সন্ধ্যা রাতের 8টার পরে, মানে এশার নামাজের পরে তো আমার এখানে থেকে কোনো কাজ নেই। এখানে থাকলে শুধু শুধু একটা রাত মিস হবে। তার থেকে বরঞ্চ যদি আমি বাড়িতে গিয়ে আমার কাজিন বা অন্যান্য যারা আছে তাদের সঙ্গে সারা রাত কাটাতে পারি তাহলে তো মজা হবে, কারণ বিয়ে বাড়িতে 2 দিন আগে থেকেই নানান ধরনের উৎসব এবং উদযাপন করা হয়ে থাকে। তো আমি সেটা ভেবেই ওই দিন বুধবার রাত্রেবেলা এশার নামাজ পড়ে বললাম, কিছু হুজুর, আমি বাড়িতে চলে যাচ্ছি। হুজুর এই কথা শুনে হকচকিয়ে গেলেন, বললেন কি যে এই রাতে তুমি বাড়িতে যাচ্ছ মানে? তখন হুজুরকে আমি বললাম, হুজুর সমস্যা হবে না। হুজুর তখন বললেন, না না, এই রাতে তোমার বাড়িতে যাওয়া লাগবে না, রাস্তা তো অনেক দূর, তোমাদের গ্রাম তো এখানে না, প্রায় 3-4 গ্রাম পরে, 7-8 কিলোমিটার দূরে, তুমি যাবে কিভাবে? তখন আমি হুজুরকে বললাম, হুজুর সমস্যা হবে না, আমি আমার এক বন্ধুর সাইকেল নিয়ে যাচ্ছি, ওর গ্রাম আমাদের ওইদিকেই, কালকে আমি আবার মাদ্রাসায় আসবো,
ঘুরতে ঘুরতে তখন সাইকেলটা দিয়ে যাব, আর দিনের বেলা আসলে তো সমস্যা হবে না। হুজুর তখন বললেন, না না, তোমাকে এখন আমি যেতে দিব না। তখন হুজুরের কাছে এক ছাত্রের কথা আমি বললাম যে ওই ছাত্র তো আমাদের গ্রামের ওদিকেই লজিং খেতে যায় সাইকেলে করে, আমাদের গ্রামের ওদিকে না হলেও গ্রাম থেকে খানিকটা আগে তো যায়, ওর সাথে ওই পর্যন্ত চলে যাব, তারপর না হয় হেঁটে চলে যাব। হুজুর বলেন কি যে আচ্ছা ঠিক আছে, তবে তোমার বাবা যেহেতু বলে রেখেছে তাহলে যাও, তবে সাবধানে যেও কিন্তু, ঠিক আছে? আমি হুজুরের কথা শুনলাম না, কারণ হুজুর আমাকে নিষেধ করেছিল যে রাত্রেবেলা যেন আমি ঘোরাফেরা না করি বা বাড়ির দিকে চলে যাই। আর যেহেতু আমাদের বাড়ির ওদিকে ছাত্ররা লজিং খেতে যাচ্ছিল, আমাদের বাড়ির ওদিকে বললে ভুল হবে, আমি হুজুরকে কিঞ্চিত মিথ্যা কথা বলেছি। কারণ হচ্ছে যে পর্যন্ত ওরা যাবে তার থেকে প্রায় আরো 2 গ্রাম পরে আমাকে যেতে হবে, প্রায় আরো 5 কিলোমিটার রাস্তা আমাকে যেতে হবে। তো ওরা অমুক গ্রামে নেমে গেল, মানে হচ্ছে গিয়ে অমুক গ্রামে ওরা খাবার খাওয়ার জন্য ওরা দাঁড়িয়ে পড়লো এবং আমাকে সাইকেল থেকে নামিয়ে দিল। বললো কি যে তাহলে তুই হেঁটে এখান থেকে চলে যা, কারণ হচ্ছে ওরা তো আর সাইকেল দেবে না আমাকে, ওদের তো ফিরতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে বন্ধু, ধন্যবাদ তোকে। তারপর আমি আমার গ্রামের দিকে হাঁটতে শুরু করলাম। তো রাতটা ছিল খানিকটা জ্যোৎস্না রাত, জ্যোৎস্না সবে মাত্র পূর্ব আকাশ থেকে উঠছে আর কি, মানে একটু একটু করে উঠছে, অতটা ভালোভাবে উঠে পারিনি। ওই সময়ে প্রায় 9টার কাছাকাছি হবে। আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি, আর সময়কালটা ছিল হচ্ছে 2006 সাল কি 5 সাল এরকম সময় হবে। তো আমি ওই সময়টাতে কিন্তু গ্রাম অঞ্চলে বিদ্যুতের তেমন ওরকম কোনো প্রচলন ছিল না। বিশেষ করে আমাদের অঞ্চলে বিদ্যুৎ ছিল না, বেশিরভাগ বাড়িতেই হারিকেন চলতো। আর আমাদের গ্রাম যেটা ছিল, আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল, ইভেন আমাদের বাড়িতেও বিদ্যুৎ ছিল, কিন্তু আমি যে গ্রাম ধরে যাচ্ছিলাম এই গ্রামের বেশিরভাগ বাড়িতেই বিদ্যুৎ ছিল না। আর বিদ্যুৎ থাকলেও ম্যাক্সিমাম টাইম হচ্ছে কি রাত্রেবেলা কারেন্ট থাকতো না, যেহেতু গরমকাল ছিল। তো আমার হাঁটতে হাঁটতে বেশ খানিকটা গরম বোধ হচ্ছিল। তবে যখন আমি ফাঁকার মধ্যে গেলাম তখন বাতাস বইতে শুরু করলো এবং চারিদিকে অন্ধকার ছিল, ঘুটঘুটে অন্ধকার ছিল। তবে একটা ভুল হয়ে গিয়েছে, আমি যদি হুজুরের কাছে লাইটটা চেয়ে নিয়ে আসতাম তাহলে হয়তো ভালো হতো, কারণ হচ্ছে অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো খানিকক্ষণ বাদে আমাদের এখানে একটা খুবই ভয়ঙ্কর জায়গা পড়ে। আমাদের গ্রামে ঢুকতে এর আগের গ্রামে একটা খুবই শুনশান জায়গা আছে, আমাদের এই গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আর কি। তো ওই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমার কিঞ্চিত ভয় লাগতে শুরু করলো, কারণ হচ্ছে ওই রাস্তার সম্পর্কে এর আগে আমি খারাপ কথা শুনেছি। তো আমি হুজুর আমাকে সাবধান করে দিয়েছে যে ওই রাস্তা দিয়ে যাবি না, দরকার হলে ওই মাঠের ভিতরে রাস্তা দিয়ে যাস। তো আমি ভাবলাম যে দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, বাড়িতে একটা বিয়ের এক্সাইটমেন্ট রয়েছে, সব মিলিয়ে আমার আসলে অন্যরকম আনন্দ লাগছিল। তো আমি তখন ওই বাঁশবাগানের ওই রাস্তা ধরেই আসার চিন্তা করলাম। আসলে বাঁশবাগান না, ওইখানে বিশাল বড় বড় পুরাতন গাছ আছে এবং সেই গাছের পাশে একটা বিশাল পুকুর আছে, যে পুকুরে আসলে আমি শুনেছি যে জিনেরা নাকি রাত্রাবেলা গোসল করতে আসে। তো আমার খুব ইচ্ছে যে জিন ভূত পরি এগুলো দেখা, তবে এগুলো ইচ্ছে পর্যন্তই, কারণ হচ্ছে বাস্তবে দেখলে হয়তো আমি অনেক ভয় পাবো। তো সেহেতু আমি অনেকটা সাহস করে ভাবলাম কি যে এদিক দিয়ে চলে যাই। তো যেহেতু অনেক শুনশান ছিল, আর আমি একটা বিষয় আমি সবসময় নিজে থেকে উপলব্ধি করতাম যে যদি কথা বলা হয় বা নিজের সাথে নিজে কথা বা গান বলা হয় তখন ভয় একটু কম লাগে। তো আমার বুকের ভিতর তখন দূর দূর করছিল, বাড়ি মারছিল। আর যেহেতু এই জায়গা সম্পর্কে অনেক ভৌতিক ঘটনা আমি শুনেছি, সেটা আমার একটু ভয় লাগছিল। তো তখন আমি ওই জায়গা যখন চলে আসলাম, আমি তখন একটা সূরা তিলাওয়াত করতে লাগলাম, খুব জোরে কণ্ঠে একটা সূরা তিলাওয়াত করছিলাম। তো অর্ধেক পথ পর্যন্ত আসার পরে আমার মনে হলো যে আমি জোরে জোরে চিৎকার করছি, ভূতেরা যদি নাও দেখে থাকে তবু আমার চিৎকার শুনে নিশ্চয়ই তারা বুঝে ফেলবে যে আমি দিক দিয়ে যাচ্ছি। তো তখনই আমি সাথে সাথে সেই তিলাওয়াতটা বন্ধ করে দিলাম, এবং বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরেই আমি খেয়াল করলাম যে আমার পাশ ঘেঁষে একটি গরম বাতাস বয়ে গেল। এমনিতেই বাতাস বইছে, কিন্তু এরকম একটা গরম বাতাস এবং একটা নিঃশ্বাসের শব্দ আমার কান ঘেঁষে পেছন দিকে চলে গেল। তো আমি আসলে কিছু বুঝতে পারলাম না যে আমার সাথে কি হলো এটা। তো আমি তখন আমার বুকের মধ্যে একটা বাড়ি দিয়ে উঠলো, ভয় একটা বাড়ি দিয়ে উঠলো। তো আমি পেছন দিকে ফিরে তাকানোর সাহস পাচ্ছিলাম না। তো আমি সামনের দিকে হাঁটছিলাম খুব দ্রুত গতিতে। হঠাৎ করেই আমি পেছন দিক থেকে একটা আলোকিত কোনো বস্তু আমার দিকে এগিয়ে আসছে, আমার কাছে এমনটা মনে হচ্ছে। কারণ হচ্ছে পেছন থেকে যদি কেউ লাইট মারে তাহলে কিন্তু সামনের দিকে সেই জিনিসগুলো দেখা যায় বা সেই আভাটা দেখা যায়। তো আমি স্পষ্ট খেয়াল করছিলাম যে কোনো একটা লাইট আমার পেছন থেকে সামনের দিকে আসছে। তো আমি তখন ভাবলাম হয়তো কোনো
লোকজন গাড়ি ঘোড়া নিয়ে দিক দিয়ে আসছে বা কেউ সাইকেল নিয়ে দিকে আসছে। আমি ভাবলাম যে তার কাছে সাহায্য চাইবো। তো জায়গাটা ছিল খুব শুনশান এবং যেহেতু বলেছি মাটির রাস্তা ছিল, তো ওই মাটির রাস্তার ওইখানে ওই বাঁশ পাতা, তারপর নানান ধরনের পাতা পড়ে সেখানে এক প্রকার স্তূপ হয়ে গিয়েছে পাতার। তো আমি যাওয়ার সময় কিন্তু ওই পাতার কচমচ শব্দ হচ্ছিল। তো ওদিক দিয়ে মাঝে মধ্যে সাইকেল টাইকেল দু একটা যায়, ভ্যানটা দু একটা যায়। তো আমি পেছন ফিরে তাকালাম সঙ্গে সঙ্গে। তো তাকানোর সঙ্গেই আমি যে জিনিসটা দেখতে পেলাম, আসলে আমি সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আমি সত্যিই অনেক আচমকা চমকে গিয়েছি অনেক। আমি যখন পেছন দিকে তাকালাম, আমি দেখতে পেলাম আমার থেকে 6-7 হাত দূরে একটা সাদা জামা পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং সেই মেয়ের গা থেকে অনবরত আলোর একদম কিরণ পড়ছে। মনে হচ্ছে কি যে তার শরীরে একটা টিউব লাইট, আর কি শরীরে একটা লাইট, এবং সে যে জামাটা পরেছে সেই জামার ভেতর থেকে মূলত আলোটা আসছে এবং সেই আলোতেই পুরো এলাকা চমকানো হয়ে গিয়েছে। তো ওই সময় তো আমি ছোট, আমার 13-14 বছর বয়স, সদ্য বয়স সন্ধিকালে পা দিয়েছি। তো আমার স্বাভাবিক এসব জিনিস থেকে ভয় লাগারই কথা। তো মেয়েটাকে দূর থেকে আমি যখন দেখলাম, দেখে আমি ভয়ে খানিকটা পেছনে সরে গেলাম এবং মেয়েটা যখন আমার কাছাকাছি এগিয়ে আসতে চাইলো, তো মেয়েটার গা থেকে একটা অন্যরকম স্মেল আসছিল, যেটা কোনো ফুলের স্মেল হবে হয়তো। গা থেকে আসছিল নাকি আশেপাশের কোনো বাগান থেকে আসছিলাম বলতে পারবো না। তো ওই মেয়েটাকে দেখে আমি প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যাই। আসলে মেয়েটা যে ভয়ানক ছিল এমন না, তবে মেয়েটার পরনে যে লেবাস ছিল এবং সে যে পরিমাণ লম্বা ছিল, এগুলো দেখে আমি আসলে প্রচন্ড পরিমাণ ভয় পেয়েছি এবং ভয় পেয়ে আমি সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে আমি বাড়ির দিকে আসলে দৌড় দিতে শুরু করি। আসলে ওই বয়সে এরকম একটা জিনিস দেখলে ভয় পাওয়াটা স্বাভাবিক বিষয়। তো আমি প্রচন্ড গতিতে বাড়ির দিকে দৌড়াতে শুরু করি। তো আমি খেয়াল করি সেই মেয়েটা আসলে দৌড়ে আসছে না বা হেঁটেও আসছে না। সেই মেয়েটা মাটি থেকে বেশ খানিকটা উপরে শূন্যে ভাসছে এবং আমি যত দ্রুত গতিতে দৌড়াচ্ছি না কেন, সেই মেয়েটি আমার সাথে সাথে আমার বরাবর পাশে পাশে একদম সেম গতিতে দৌড়াচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে। তো আমি তো এক প্রকার প্রাণপণে দৌড়াচ্ছি এবং এর আগে আমি শুনেছি যে এই অঞ্চলে বা এই বাঁশবাগানে, এই অঞ্চলে খুবই ভয়ঙ্কর কিছু ঘটনা আছে। তো আমাকেও কোনো ভূত প্রেতি পেল কিনা বা কোনো পিশাচে, কোনো পেতনিতে পেল কিনা। তো আমি মেয়েটার দিকে তাকালাম, তাকিয়ে আমি আসলে দৌড়াচ্ছিলাম এবং প্রথম ভয়ে আমি মেয়েটার দিকে যখন তাকালাম, দেখলাম কি যে আসলে মেয়েটা কোনো ভূত প্রেত না, কারণ মেয়েটার চেহারা এত মায়াবতী এবং এত রূপবতী এবং মেয়েটা আমার থেকে খানিকটা বড় হবে এবং সে যে টিন এজার একটা মেয়ে সেটা তাকে দেখে বোঝা যাচ্ছিল। আমার থেকে খুব বড় যে এমন না, একটা টিন এজার মেয়ে আর কি। এবং তাকে দেখে আমি তখন দৌড়ানো থামিয়ে দিই, মানে আস্তে আস্তে দৌড়াই। তো মেয়েটাও তখন আমার সঙ্গে দৌড়ানো থামিয়ে দেয়। তো মেয়েটা আমার থেকে আমি যে দাঁড়িয়েছিলাম ওই দাঁড়ানোর সারফেস থেকে 2 হাত উপরে দাঁড়িয়েছিল, এই কারণে তাকে লম্বা দেখা যাচ্ছিল এবং দূরে দাঁড়িয়েছিল, যার কারণে আমি তাকে বোঝা যাচ্ছিল না। তো আমি ওই সময় ভয় তো পাচ্ছিলামই আমি, কিন্তু আচমকা কি কারণে যে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম আমি নিজেও বলতে পারবো না। ওই ঘন জঙ্গলটা আমি পেরিয়ে এসে একটা মোড় পড়ে, সেই মোড়ের ওইখানে আমি দাঁড়িয়ে পড়লাম। মোড়ের ওইখানে একটা বট গাছ আছে, সেখানে আমি দাঁড়িয়ে পড়লাম। তো ওই মেয়েটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে এবং কোনো একটা কথা আমাকে বললো, যেটা কিনা আমি বুঝতে পারলাম না। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে এবং আপনি এরকম ভাবে শূন্যে কিভাবে ভেসে আছেন। আসলে মেয়েটাকে দেখতে খুবই রূপবতী ছিল এবং তার গা থেকে সেই সুন্দর স্মেলটা সে যখন কাছে আসলো আরো তীব্র হতে লাগলো এবং আমি সেই স্মেলটা নাকে যখন আসলো তখন আমি আমার মধ্যে ছিলাম না, আমার মধ্যে কেমন যেন একটা অন্যরকম উতলা ভাব চলে আসলো এবং সে মেয়েটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ভাই বিশ্বাস করবেন না, আপনারা যদি তার সেই চোখ প্রথমবার দেখতেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার চোখ সেই চোখ থেকে ফেরাতে পারতেন না, সেই চেহারা থেকে ফেরাতে পারতেন না। এত সুন্দর মনে হচ্ছিল যে আল্লাহ তাআলা মেয়েটিকে নিজের হাতে তৈরি করেছে। তো আমি তো প্রথমে মেয়েটাকে দেখে ভয় পেয়েছিলাম, কিন্তু সে যখন আমার সাইডে এরকম ভাবে আমার সঙ্গে হেঁটে হেঁটে আসলাম, কিন্তু হাঁটছিলাম, তখন একটু একটু করে দৌড়াচ্ছিলাম এবং হাঁটছিলাম। আমার মেয়েটার চেহারার দিকে তাকিয়ে বিবাহিত হয়ে গিয়েছিলাম, এই পরিমাণ সুন্দর সে ছিল। তো সে যে একটা প্রেতাত্মা, সে যে একটা ভূত বা সে যে কোনো মানুষ না, সেই বিষয়ে আমার কেমন যেন ভ্রুক্ষেপই ছিল না তার চেহারার দিকে তাকিয়ে। এরকমটা কেন হলো আমি বুঝতে পারলাম না। তো খানিকটা ওই ফাঁকা জায়গা পেরিয়ে আমি যখন লোকালয়ের ভিতরে ঢুকলাম, আমি খেয়াল করলাম সেই জিনিসটাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি কে,
সে কোনো কথার উত্তর দিল না, তবে কোনো একটা ভাষায় সে আমার সঙ্গে কথা বলছিল, যে ভাষাটা আসলে আমি জানি না, আমি আসলে সেটা সম্পর্কে অজ্ঞ ছিলাম। তো এরপর মেয়েটি হঠাৎ করে গায়েব হয়ে গেল এবং আচমকা বিদ্যুৎ চলে গেলে যেরকম হয় না, ঠিক তেমনটা হলো। আমি লোকালয়ের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই সামনে কয়েকটা মানুষের আওয়াজ পেলাম এবং সেই আওয়াজ, আমি সামনের দিকে তাকালাম, সেই দিকে তাকানোর পরে আমি যখন পেছন ডান সাইডে ফিরে তাকালাম, আমি দেখলাম হঠাৎ করে লোডশেডিং এর মতো সেই জিনিসটা নিভে গেল। আমি আসলে কিছু বুঝতে পারলাম না, মানে এত দ্রুত সময়ের মধ্যে কেউ কিভাবে গায়েব হয়ে যেতে পারে। এবং আমি তখন বুঝতে পারলাম যে কোনো ভূত বা প্রেত আমার পিছু নিয়েছে। তবে আমি ওই সময়টাতে একটু ভয় পেলেও আমি যখন লোকগুলো দেখি আমি চিৎকার দিয়ে তাদের সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাই এবং তারা সঙ্গে সঙ্গে আমাকে ধরে তোলে আর কি, তুলে আমাকে এক প্রকার হোশ সামলায় এবং বলে কি যে কি হয়েছে। তো তখন আমি বলি যে আমি ওই কানাবিলের পাশের রাস্তাটা ধরে আসছিলাম এবং ভয় পেয়েছি আমি। তো তখন তারা বলে কি যে তুমি এত রাতে এসেছো কিসের জন্য, তোমার বাবার নাম কি? তো আমি আমার বাবার নাম বলি, ওই গ্রামে আমার বাড়ি ছিল। তো বাবার নাম বলার পরে ওরা আসলে বলে কি যে ও আচ্ছা তুমি অমুকের ছেলে। আমার বাবার নাম ডাক ছিল প্রসিদ্ধ, আমার বাবা খুবই প্রসিদ্ধ ছিল এলাকায় এবং সে যেহেতু ধার্মিক ছিল, ইভেন উনি আমাদের মসজিদে মাঝে মধ্যে নামাজ পড়াতেন এবং মূলত উনি খতিবি করতেন এবং ইমামতিও করতেন মাঝে মধ্যে, যখন ইমাম আসতেন না বা থাকতেন না। তো উনি যখন এই কথা শুনতে পারে যে আমি অমুকের ছেলে, তখন তো সবাই একদম আমাকে তোষামদি করতে শুরু করে এবং আমাকে আদর যত্ন করতে শুরু করে। তো এর খানিকক্ষণ পরে আমার বাবাকে খবর দেওয়া হয়। তো আমার বাবা তারপর ওইখান থেকে আমাকে এসে নিয়ে যায়। মূলত হচ্ছে বাবাকে খবর দেওয়ার কারণ এটাই যে এই মাঝখানের পথ উনি ভালো মতো ওনার ছেলেকে নিয়ে যেতে পারবে। তো আব্বাজান আসেন, এসে আমাকে বাড়িতে নিয়ে যান এবং বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান ছিল, আমি ওই দিন ভয় পেয়েছিলাম বেশ খানিকটা। তো যার কারণে আমি বাড়িতে গিয়ে আমি এক প্রকার আব্বা আয়তাল কুরসি পড়ে ফুটু দিয়ে আমাকে আসলে তখন ঘুম পাড়িয়ে দেয়। আমার নিজেরও ঘুম পাচ্ছিল, ভেবেছিলাম যে রাত্রেবেলা এসে হয়তো কোনো ভালো কিছু হবে। তো হঠাৎ করে মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুমিয়েছিলাম কিন্তু ওই সময়। তো বাড়িতে যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান দুদিন পরে, সেহেতু একটু আমেজ চলছিল, অনেকে জেগেছিল হয়তো, জেগে হয়তো গল্প সল্প করছিল, অনেক আত্মীয় স্বজন এসেছে। তো সব মিলিয়ে আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি দেখলাম আমি একদম ঘেমে গোসল করে ফেলেছি। মানে আমার যে ফ্যানটা ছিল সেই ফ্যানটা কেউ একজন বন্ধ করে দিয়েছিল, কেউ বন্ধ করেছিল আমি জানি না। তো আমি ঘেমে একদম গোসল করে ফেলেছি এবং আমি যখন উঠলাম, উঠে আমার শুধুমাত্র একটা খেয়ালই আসলো। প্রথম হচ্ছে সেই ঘ্রাণটা আমার নাকে আসছিল এবং একটা খেয়ালই আমার কাছে আসলো, সেটা হচ্ছে ওই জিনিসটা যদি কোনো ভূত প্রেত হয়ে থাকে তাহলে এত সুন্দর কিসের জন্য, এবং সে হঠাৎ করে গায়েব হয়ে গেল কিসের জন্য, জিনিসটা কি ছিল। আর সে যদি কোনো ভূত প্রেতী হতো তাহলে তো এরকম ভাবে আমার দিকে এক নজরে তাকাতো না, বা আমি যেরকম ভাবে তার দিকে তাকিয়েছি সে তো এরকম ভাবে তাকিয়ে থাকতো না আমার দিকে। তাহলে জিনিসটা কি ছিল? আমি মনে মনে এসবই ভাবতে লাগলাম। ঠিক তখন আমি খেয়াল করলাম আমার পায়ের কাছে যে জানালাটা আছে সেই জানালাটা বাড়ি খেতে লাগলো এবং আমি সেই জানালার দিকে তাকাতেই সেখান থেকে আচমকা কোন একটা জিনিস সরে গেল। আবার মাথা আসলে কিছু ঢুকছিল না যে কি জিনিস ছিল এখানে। আমি তখন বললাম কে ওখানে? তো কেউ উত্তর দিল না। তো যাই হোক, আমি উঠলাম, উঠে দেখলাম কিছু, তখন উঠানে কেউ একজন বসে আছে, কারো বসে বসে গল্প করছে। তো আমি মোটামুটি 1-1:30 দিকে আমার ঘুম ভেঙেছে। তো আমি উঠে, যেহেতু গরম লাগছিল, তো আমি দেখলাম যে বিদ্যুৎ নেই আসলে, এই কারণে ফ্যানটা বন্ধ হয়ে গেছে। তো বাইরে এসে আমি বাতাসে বসে থাকলাম। আমার কাকারা, তারপর চাচাতো বড় ভাইয়েরা উঠানে বসে গল্প করছিল। তা আমি তাদের সাথে বসে থাকলাম। আর যেহেতু আমার বয়স খুব একটা বেশি ছিল না, তো সেহেতু ওরা আমাকে নিতে চাচ্ছিল না, বললো কি যে ঘুমিয়ে পড়ে, যেহেতু ওরা মনে হয় অ্যাডাল্ট কোনো গল্প করছিল। তো সব মিলিয়ে আমি এখানে বসে রইলাম। তো বেশ কিছুক্ষণ বসে থাকার পরে আমি খেয়াল করলাম আমি যেখানে বসেছিলাম সেখান থেকে আমাদের বাড়ির যে শুনশান ভিটাটা সেটা নজরে পড়ে। তো আমি খেয়াল করলাম দূর থেকে শূন্যে ভেসে সেই জিনিসটা আমার দিকে এগিয়ে আসছে। তো তখন আমি ভয় পেয়ে একটু ক্রোধ করে উঠি, একটু চিৎকার দিয়ে উঠি। আমার চাচা তো বড় ভাই বলে কি হয়েছে? তো আমি বললাম কিছু, ওইখান দিয়ে কোনো একটা ভূত আমার দিকে এগিয়ে আসতেছে। তো ওরা সবাই তখন আমাকে নিয়ে হাসাহাসি করে। তো ওরা হাসাহাসি করলেও পরবর্তীতে যা ঘটেছে ওরা এই বিষয়টা অনেকেই জানে। জানার পরে তো এর পরবর্তীতে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে যে আসলে, যাই হোক সেটা না বলি। তো যাই হোক, ওই দিন রাত কেটে গেল। পরের দিন সকল আত্মীয় স্বজন আসলো। সকল আত্মীয় স্বজনের মধ্যে একটা জিনিস আমি কমন দেখছিলাম, যে পুরো বাড়ি ভর্তি তো মানুষজন ছিল। তো একটা মেয়ে খুবই সুন্দর একটা জামা পরে মাঝে মধ্যে আমার চোখাচোখি হচ্ছিল তার সঙ্গে। আত্মীয় স্বজন কিনা কি আমি বলতে পারবো না। আমি ওদিন মেয়েটাকে 2 থেকে 3 বার দেখেছি। আর যেহেতু বিয়ে বাড়িতে একটা কাজের ব্যবস্থা থাকে,
বা গেট সাজানো, সমস্ত কিছু সাজানোর একটা আমেজ থাকে। তো সেসব কাজে আমি ব্যস্ত ছিলাম। আর গতকালকের ঘটনা আমার আসলে তেমন দাগ কাটেনি, যেহেতু আমি খুব একটা ভয় পাইনি। আর ওই জিনিসটা কি ছিল সেটা নিয়ে আমি আসলে কৌতূহল ছিলাম। তো যাই হোক, ওই দিন বিয়ের আগের দিন গায়ে হলুদ হলো, সমস্ত আনন্দ ফুর্তি হলো। তো আমি কয়েকবার 2-3 বার ওই মেয়েটাকে দেখেছি। একটা সুন্দর জামা পরা, এত সুন্দর জামা এর আগে আমি কাউকে আমাদের বাড়ির মেয়েকে পরতে দেখিনি। আমি ভাবলাম হয়তো শহর থেকে এসেছে। তো যাই হোক, ওই দিন ওইরকম ভাবে কেটে গেল। এর পরের দিন, বিয়ের দিন যেদিন আর কি, বিয়ের দিন আমি খেয়াল করলাম যে ওরকমই সুন্দরী একটা, ওই মেয়েটাই, ওরকমই সুন্দরী না, ওই মেয়েটাই অন্য একটা আকাশি কালারের ড্রেস পরেছে এবং ড্রেসটা এত চমৎকার। আমি যখন দুপুরবেলা গোসল সেরে নামাজ টামাজ পড়ে যখন বরযাত্রী আসবে, তখন আমি যখন স্টেজের কাছে প্রবেশ করলাম, আমি খেয়াল করলাম সে মেয়েটা সিঁড়ির ওপর থেকে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে এবং আমাকেই দেখছে। আমার চোখ সেই মেয়েটার দিকে চলে গেল। মেয়েটা আমার থেকে বড় হবে এবং কেন জানি মনে হচ্ছিল যে এই মেয়েটাকে আমি কালকে ওই রাস্তার ওই কারণে দেখেছি এবং ওই মেয়েটাই আমার সঙ্গে এসেছে। কিন্তু আমি তো কিছু বুঝতে পারছিলাম মেয়েটার সঙ্গে যে কথা বলবো। আমি যখন সামনের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পর আমি খেয়াল করলাম সেই মেয়েটার সেখানে নেই। সেকেন্ডের মধ্যে সে গায়েব হয়ে গিয়েছে। তো ওরকম ভাবে যেহেতু বিয়ে বাড়িতে একটা অন্যরকম আমেজ ছিল, অন্যরকম ব্যস্ততা ছিল, তো ব্যস্ততা কাটিয়ে আমি আসলে তার সঙ্গে কথা বলতে পারছিলাম না। আমি খেয়াল করলাম যে সে স্টেজের পাশে একবার আমার দিকে এক নজরে তাকিয়ে আছে দাঁড়িয়ে, তারপর কোনোবার সিঁড়ির উপর দাঁড়িয়ে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি আসলে বিষয়টা কিছুই আন্দাজ করতে পারছিলাম না যে আসলে ঘটছেটা কি, আর মেয়েটা কে। আসলে মেয়েটাকে দেখে আমার তখন একটু একটু পছন্দ হতে শুরু করে। কারণ হচ্ছে গিয়ে ওই সময়টা কিন্তু আমার বয়ঃসন্ধিকাল এবং মেয়েদের প্রতি একটা অ্যাট্রাকশনের সময়। তবে মেয়েটা যেহেতু আমার থেকে সিনিয়র মনে হচ্ছিল, সেহেতু আমি তার প্রতি ওরকমভাবে অ্যাট্রাকশন দেখাতে পারছিলাম না। আর মেয়েটা গতকালকের মেয়েটা কিনা সেটা ভেরিফাই করার জন্য আমি মেয়েটার সঙ্গে কথা বলতে চাইছিলাম। তো আমি সেটাই করলাম। বেশ খানিকক্ষণ পরে মেয়েটাকে আমি একদম নাগালে পেলাম। ওই মেয়েটা হচ্ছে গিয়ে আমার অন্যান্য কাজিনদের সঙ্গে বসে গল্প করছিল। তো আমি কাজিনদের সঙ্গে কথা বলার ছলে বললাম কি যে কিরে কেমন আছিস, উনি কি তোর বান্ধবী? তো ওরা তখন বললো কি যে না, বান্ধবী হতে যাবো কিসের জন্য, এসেছে বিয়ে বাড়িতে। তো আমি মেয়েটার সঙ্গে কথা বলতে গেলাম। ওই মেয়েটা তখন আমার হাতগুলি ওখান থেকে বেরিয়ে গেল, মানে কাউকে ডেকে এখান থেকে চলে গেল, মানে আমার সঙ্গে কথা বলতে চাচ্ছিল না। তো আমি আমার চাচিকে জিজ্ঞেস করলাম যে ওই মেয়েটা কে। তো চাচি বা কেউই বলতে পারে না যে মেয়েটা কে বা কার তরফ থেকে এসেছে। সম্ভবত বরযাত্রীর তরফ থেকে আসলে তো আগের দিন আসবে না, তাই না? আগের দিন এরকম হলুদের একটা হলুদ ড্রেস পরে এসেছিল। তো সব মিলিয়ে মেয়েটার প্রতি আমার একটা অন্যরকম অ্যাট্রাকশন কাজ করতে লাগলো এবং এই মেয়েটা যে সেই মেয়েটা সেটা আমি শিওর হয়ে গেলাম। কিন্তু আমার মাথায় কোনো কিছু ঢুকছে না যে ওই মেয়েটা এখানে কিভাবে আসবে। এবং এত সুন্দর এই মেয়েটা যে সকলেই তার কাছে হার মানবে। ইভেন এই এলাকার যত সুন্দরী মেয়ে আছে তার মতো সুন্দরী কেউ নেই একটাও। তো আমি বিয়ের দিনই তাকে দেখলাম। এরপরে আমি 2 দিন তার খোঁজ পেলাম না। বিয়ের পর 2 দিন আমি বাড়িতে ছিলাম, যেহেতু আব্বাজান মাদ্রাসা থেকে ছুটি নিয়ে এসেছে, তো আমার মাদ্রাসা যাওয়ার কোনো প্যারা ছিল না। তো 2 দিন পরে, বিয়ের পরের দিন কিন্তু আমরা ইসের সাথে, আমার বোনের সাথে গিয়েছিলাম সেই তার শ্বশুর বাড়িতে। তো সেহেতু এক প্রকার ওই আমেজ বা বিয়ের একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেটে গেল। তো যাই হোক, আমি 2 দিন পরে মাদ্রাসায় ফিরে গেলাম এবং এর মাঝখানে এই মেয়েটার সঙ্গে আমার আর কখনো এই 2 দিনের মধ্যে দেখা হয়নি আর কি। তো শেষমেশ মাদ্রাসায় যখন পৌঁছালাম, মাদ্রাসায় পৌঁছানোর যেদিনকে আমি গিয়েছিলাম সকালের দিকে গিয়েছিলাম। তো সকালে গিয়ে সারাদিন তো পড়াশোনায় ব্যস্ত ছিলাম। রাত্রেবেলার দিকে মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে, এই টাইমের মধ্যে আমাদের মাদ্রাসায় সবাই প্রায় ঘুমিয়ে পড়ে। রাত্রে খাবার দাবার খেয়ে, ঈশা নামাজ পড়ে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তো ওই টাইমে আমি কি মনে করে যেন বাইরে আসলাম, কারণ আমার প্রচন্ড গরম লাগছিল। আমার একটু গরম বেশি, প্রচন্ড গরম লাগছিল। তো ওই গরমের মধ্যে আমি আসলে তখন বাইরে আসলাম। অনেক ছাত্ররা বাইরে এসেছিল, কারণ হচ্ছে গরমের সময় ছিল, কারেন্ট ছিল না, প্রচন্ড গরম লাগছিল, হাত পাখা ইয়ে করতে ভালো লাগছিল না। তো আমি অন্যান্য ছাত্রদেরকে বাইরে বের হতে দেখে আমি নিজেও বের হলাম। আর আমার একটা অভ্যাস ছিল যে ওই সব ছাত্রদের সাথে আমি মিশতাম না। আমি যে ছাত্রের সঙ্গে মিশতাম সে আবার মাদ্রাসায় ছিল না, আমার বন্ধু ছিল, সেই মাদ্রাসায় ছিল না। তো আমি ভাবলাম কি যে মাদ্রাসায় যেহেতু নেই, আমি একাই একটু ওই দিকটায় থেকে ঘুরে আসি। বা আমাদের ওইখানে একটা ঈদগাহ মাঠ ছিল, সেই ঈদগাহ মাঠের ওইখানে বসে থাকলে খুব ভালো লাগতো, মানে খুব ফাঁকা শুনশান জায়গা, খুব বাতাস আসতো মাঠের ভেতর থেকে। তো বিদ্যুৎ আসার আগ পর্যন্ত মানে প্রচন্ড গরম ছিল, একদম ভ্যাপসা গরম। তো আমি সকলে থেকে দূরে গিয়ে ওইখানে বসে রইলাম, ঈদগাহ মাঠের ওইখানে বসে
মাঠের দিকে তাকিয়েছিলাম এবং খুব সুন্দর বাতাস পেয়েছিল। তো হঠাৎ করেই আমার নাকে সেই সুঘ্রাণটা আসতে লাগলো এবং ততক্ষণে যে কারেন্ট চলে এসেছে আমি নিজেও খেয়াল করিনি। তো সেই সুঘ্রাণটা যখনই আসতে লাগলো তখন আমি আশেপাশে খুঁজতে লাগলাম যে নিশ্চয়ই ওই মেয়েটা এসেছে বা ওই মেয়েটা আশেপাশে কোথাও আছে। কিন্তু আশ্চর্যের বিষয় যে ওই মেয়েটা আচমকা যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যাচ্ছে, কিভাবে হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে। বিয়ে বাড়ি থেকে তাকে 2 দিন দেখলাম, এরপর আর দেখলাম না। তো আমি দেখলাম গাছের আড়াল থেকে কোনো একটা আলো আমার দিকে তাকিয়ে আছে এবং আমার বুঝতে একটু বাকি রইল না যে এটা সেই মেয়েটাই। তো আমি সেই মেয়েটার দিকে কাছে এগিয়ে গেলাম এবং এগিয়ে গিয়ে আমি তাকে বললাম যে আপনি কে বলুন তো, আপনি কেন এইভাবে আমাকে ফলো করছেন, আর আপনি কে সত্যি করে আমাকে বলুন। তো মেয়েটা তখন গাছের আড়াল থেকে আবার লুকিয়ে পড়লো। তো আমি নিজেই তখন লুকিয়ে পড়লাম যে মেয়েটা যখন বের হবে তখন তাকে খপ করে আমি ধরে ফেলবো বা সে আমার সঙ্গে কেন এরকম লুকোচুরি করছে সেটা জানার চেষ্টা করব। তো আমি নিজেই লুকিয়ে পড়লাম। তো লুকিয়ে পড়ার পরে মেয়েটা তখন গাছের আড়াল থেকে বের হলো, বের হয়ে আমাকে খুঁজতে লাগলো। তো মেয়েটার পরনে ছিল আজকে সাদা রঙের একটা একদম ধবধবে সাদা পোশাক, তার গা থেকে সেই রকমের আলো পড়ছিল এবং মনে হচ্ছিল তার শরীরটা একদম মুক্তা দিয়ে ঝালাই করা এবং তার চেহারা, উফ কি সুন্দর সেই চেহারা। সত্যি আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম সেই যুবতী বয়সের চেহারা, তাহলে আপনারা নিজেরাই আমার কাছ থেকে হয়তো মেয়েটাকে কেড়ে নিতেন। এই কারণে হয়তো আমি এখন পর্যন্ত কাউকে দেখাই না তাকে। তো যাই হোক, ঘটনা সেখানে চলে যায়। তো সেখানে আমি যখন তাকে দেখলাম আমি সঙ্গে সঙ্গে তার সামনে লাফ দিয়ে গিয়ে পড়লাম এবং আমি তার হাতটা খপ করে ধরে ফেললাম আচমকা। আমি আসলে আমার নিজের ইন্টেনশন ছিল না যে আমি তার হাতটা এরকমভাবে খপ করে ধরে বসবো। তো মেয়েটা তখন আচমকা একটু ভয় পেয়ে আমাকে তখন কিছু একটা বললো, কোনো একটা ভাষায়, আমি কিছু বুঝতে পারলাম না। তো মেয়েটার শরীর ছিল একদম মোমের মতো নরম, মোম যেরকম ধরতে হয় না, একদম সফট। এত পরিমাণ সফট হাত এর আগে আমি কোনো মেয়ে মানুষের ধরিনি বা আমি কোনোদিন দেখিও নি। তো সেই মেয়েটা প্রথমবারের মতো বলতে লাগলো যে আপনি আমার হাত ধরেছেন কিসের জন্য। একদম বাংলা কথা তার মুখ থেকে এতদিন পর শুনে সত্যি এবার আমার আচমকা খুবই অবাক লাগছে। তবে তখন বলতে শুরু করলাম, আপনি কথা বলতে পারেন? আপনি যে কয়েকদিন ধরে আমাকে ভয় দেখিয়ে বেড়াচ্ছেন, আমাকে এরকম ভাবে ইতস্তত বোধে ফেলছেন, আপনি কি কাজটা ঠিক করছেন? আপনি নিজেই বলুন। মেয়েটা তখন শরম পেল, একটু শরম পেয়ে আমি তো তখনই তার হাত ছেড়ে দিয়েছি। আমি তখন বললাম, পালিয়ে যান না আবার, আপনি বলুন আপনি কে। ওইদিকে যে কারেন্ট চলে এসেছে, ওইদিকে যে মাদ্রাসার গেট বন্ধ করে দিয়েছে, সে বিষয়ে আমার বিন্দু মাত্র খেয়াল নেই। আমি মেয়েটার দিকে তখন তার সাথে কথা বলছিলাম এবং তার সঙ্গে ওরকমভাবে জিজ্ঞেস করতে লাগলাম যে আপনি কে এবং আপনি কোথায় থাকেন। তো মেয়েটা আমাকে যে তথ্য দিল সেই তথ্য শোনার পর আমি এত পরিমাণ চমকে গিয়েছি যে আমার চমকানোর ঘোর যেন কাটছিল না। ইভেন আমি এক প্রকার ভয় পেয়ে গিয়েছিলাম, ভয় পেয়ে এখান থেকে দৌড় মেরেছি। তো মেয়েটা আমাকে তখন বলল যে আমি রাকিন পড়ি, আমার নাম হচ্ছে হুমায়রা। এই কথা শোনার পর আমি সত্যি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ জিনপুরীর কথা এর আগে আমি অনেকটা শুনেছি, জিনপুরীরা নাকি মানুষকে তুলে নিয়ে যায়, তাদেরকে ক্ষতি করে। এই কারণে কি এই মেয়েটা আমার পিছু নিয়েছে? কারণ হচ্ছে আমি দেখতে শুনতে বেশ ভালো ছিলাম এবং স্মার্ট ছিলাম এবং আমার কণ্ঠ এত সুন্দর। সব মিলিয়ে আমি শুনেছি যে ভালো ভালো সুন্দর সুন্দর ছেলেদেরকে অল্প বয়সেই তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে তাদেরকে সেখানে রেখে দেয়। অনেক পরীরা তাদেরকে বিয়ে করে এবং সেখানে তাদের সংসার হয়, বাড়িতে আর কোনোদিন ফিরিয়ে দিয়ে যায় না। এটা ভেবেই আমার বুকের ভেতরে আচমকা একটা বাড়ি মেরে উঠলো এবং আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেলাম। তো ভয় পেয়ে আমি সেখানে আর একটা সেকেন্ডও দাঁড়ালাম না, আমি দৌড় মারলাম। দৌড় মেরে ঈদগাহ মাঠের অর্ধেক পর্যন্ত আসলাম। আমি খেয়াল করলাম মেয়েটাকে তো আমি পেছনে ফেলে এসেছিলাম, মেয়েটা আচমকা আমার সামনে দাঁড়িয়ে আছে এবং সে আমাকে বলল, আহা আপনি ভয় পাচ্ছেন কিসের জন্য? আমি তো আপনার কোনো ক্ষতি করবো না বা ক্ষতি করার জন্য আসিনি। আমি মেয়েটাকে সামনে রেখে আমি সামনে সরতেও পারছিলাম না। আমার বুক তখন ধুর ধুর করছিল, অনেক জোরে জোরে ধুর ধুর করছিল বুকটা। তো মেয়েটা তখন আমাকে বলে যে দেখুন, আমি কিন্তু আপনাকে ভয় দেখাতে আসিনি বা আপনার ক্ষতি করতেও আসিনি। আসলে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আপনাকে আমার খুব মনে ধরেছে। এই কথা শোনার পর আমার মনটা খানিকটা নরম হলো এবং সে যখন বলেইছে যে সে আমাকে ভয় দেখানোর জন্য আসেনি বা আমার ক্ষতি করার জন্য আসেনি, তখন আমি বললাম যে তাহলে কি জন্য আপনি আমার পিছু নিয়েছেন, কিসের জন্য? আমি শুনেছি যে জিনপরীরা নাকি মানুষকে তুলে নিয়ে যায় এবং মানুষের ক্ষতি করে। তো তখন মেয়েটা এমন ভঙ্গিমায় হাসলো, আপনারা শুনে আসলে বিশ্বাস করবেন না, এত সুন্দর করে কেউ হাসতে পারে। আমি শুধুমাত্র তার দিকে হা করে তাকিয়েছিলাম। আমি তখন মেয়েটিকে বললাম, আপনি তো খুব চমৎকার করে হাসেন এবং আপনি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। তখন মেয়েটা খানিকটা ইতস্তত বোধ হলো এবং তার
লজ্জাটা আমি স্পষ্ট দেখতে পেলাম। তখন আমি বললাম যে আপনি সত্যি একটা ভালো পরী, আপনি কারো কোনো ক্ষতি করেন না? তখন মেয়েটা বলল কি যে হ্যাঁ। আমি বললাম না আমি কোনো ক্ষতি করি না, রাকিন পরীরা কারো কোনো ক্ষতি করে না, আমরা রাকিন গোত্র থেকে, এবং অন্যান্য অনেক পরী আছে যারা কিনা মানুষের ক্ষতি করে এবং মানুষের অনেক ধরনের খারাপ কাজ করার চেষ্টা করে, তবে আমি রাকিন গোত্রের একটা পরী এবং আমি খুবই ভালো একটা পরী, তুমি আমার সাথে মিশে দেখো, আশা করি তোমার খারাপ লাগবে না। তখন আমি বললাম যে আমাকে কেন পছন্দ হয়েছে, আমি তো বাচ্চা একটা ছেলে, এই সদ্য 14-15 বছর বয়স হবে আমার, তো আপনি কেন আমাকে এরকমভাবে পছন্দ করলেন? মেয়েটার কথাটা শুনে আমার কাছে সবকিছু ভালোই লাগছিল এবং তাকে দেখেও আমার খুব পছন্দ হয়েছে। তো শুরুতে কিন্তু আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম, তাকে দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তো সে আমাকে বলল আসলে তোমাকে দেখে পছন্দ হবার কারণ একটাই, প্রথম কথা হচ্ছে তোমার কণ্ঠস্বর আমার কাছে খুব ভালো লেগেছে, এত সুন্দর কণ্ঠস্বর আমাকে খুব আকৃষ্ট করেছে এবং আমার পছন্দ হয়েছে। দ্বিতীয়ত তুমি দেখতে শুনতে মাশাআল্লাহ খুব ভালো এবং আমি তোমাকে দেখেছি, খেয়াল করেছি তুমি ভালো একজন মানুষ। আমি যখন প্রথম তোমাকে দেখেছিলাম ভেবেছিলাম যে হয়তো কোনো জিন হবে, কারণ আমাদের ওই সময়টাতে ওই এলাকা দিয়ে জিনেরা ছাড়া অন্য মানুষ যাতায়াত করে না, সাধারণত খুব কম করে। কিন্তু যখন আমি তোমাকে দেখলাম তখন প্রথম দেখে আমার তোমাকে খুব ভালো লেগেছে এবং পরবর্তীতে তোমার সম্পর্কে যখন আমি আরো খোঁজ করেছি, তোমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে কিন্তু আমি ছিলাম, সেটা কিন্তু তুমি খেয়াল করেছো, আমি দেখেছি। তো সব মিলিয়ে আমার মনে হয়েছে যে তুমি আমাকে পছন্দ করো এবং আমি তোমাকে সত্যি খুব পছন্দ করে ফেলেছি। তো সব মিলিয়ে বিষয়টা এমন দাঁড়ালো যে তোমার প্রতি আমার একটা অন্যরকম টান চলে এসেছে, যেটা আমি নিজে থেকে কখনো আনিনি এবং আমি কিন্তু সরাসরি তোমাকে বলে দিয়েছি। আমি কিন্তু চাইলে লুকাতে পারতাম বা অন্য কিছু বলতে পারতাম, কিন্তু আমার ভালোবাসা যেহেতু তোমার প্রতি সত্যি, সেহেতু আমি তোমাকে বলে দিয়েছি। তো আমি তখন বললাম যে ভালোবাসা আসলে ওই সময়টাতে আমার 14-15 বছর বয়স, ভালোবাসার অনুভূতি সদ্য আসবে সেটা তো স্বাভাবিক, মেয়েটা আমার থেকে বড় ছিল। তো আমি তখন বললাম যে আপনি তো আমার থেকে বড়, আপনার সঙ্গে আমি প্রেম করবো কিভাবে, এরকম একটা চিন্তা আমার মাথায় তখন আসলো। মেয়েটাকে যে আমি পছন্দ করেছি সেটা আমি মুখ ফুটে বলতে পারছিলাম না, কারণ আমার বুক তখন ধরফর করছিল এবং সে যেহেতু আমাকে নিজে থেকে ভালোবাসার কথা বলেছে, তো আমার তার প্রতি একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল তখন। এবং সে বলল কি যে কে বলেছে তোমার থেকে আমি বড়, আমি তোমার বয়সী হব, হয়তো তোমার থেকে সামান্য একটু বড় হব, আমার বয়স প্রায় 84 বছর। তো এই কথা বলার পর আমি তখন অনেকটা হকচকিয়ে গেলাম এবং হেসে দিলাম, বললাম 84 বছর, আমার বয়স মাত্র 14-15 বছর আর আপনার বয়স 84 বছর। তো তখন পরিমেয়েটা আবার খিলখিল করে হাসতে লাগলো, বলল কি যে তুমি কি আসলে বোকা, তুমি কি জানো না যে জিনপরীরা অনেক বছর বাঁচে? 84 বছর মানে তোমাদের মানুষের দুনিয়ার হিসাব করতে গেলে ওই আমার বয়সও ওরকম 15 বছর প্লাস হবে বা 16 বছর হতে পারে, এর কম বেশি হবে না। তো আমি তখন বললাম যে সত্যি জিনেরা অনেক বছর বাঁচে সে বিষয়ে জানতাম, তবে অ্যাডাল্ট হতে যে এত টাইম লাগে সেটা তো জানতাম না। তখন পরিমেয়েটা আমাকে এই কথা বলার পর ও বলল কি যে হ্যাঁ তুমি তো জিনেদের সম্পর্কে কোনো কিছুই জানো না। তো মেয়েটার সঙ্গে গল্প করতে করতে কখন যে রাতের 1টা বেজে গিয়েছে আমি নিজেও বলতে পারবো না। আর যেহেতু ওই সময় আমরা 11:30-12টার দিকে বেরিয়েছিলাম, তো গেট কিন্তু বন্ধ করে দিয়েছে, অনেকক্ষণ আগে বন্ধ করে দিয়েছে এবং বিদ্যুৎ এসেছে, আমার বিন্দু মাত্র খেয়াল নেই। এবং আমি যে এখন ঢুকতে পারবো না সে বিষয়ে আমার, আর না ঢুকতে পারলে হুজুর যদি দেখতে পাই যে আমি বাইরে সারা রাত, তাহলে আমাকে বকবে, মারবে, প্রায় 10 থেকে 12 ঘা বেত মারবে। তো এটা ভেবেই আমার তখন বুঝতে পারো, আমি যখন তাকালাম যে বিদ্যুৎ চলে এসেছে এবং গেট বন্ধ, আমি সেখানে গিয়ে আচমকে বসে পড়লাম। তো ও আমার আগেই ওখানে চলে এসেছে। তখন বললো কি যে কি হয়েছে, কি সমস্যা? তো আমি তখন বললাম যে গেট তো বন্ধ করে দিয়েছে, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আমি তো এখন মাদ্রাসার ভেতরে ঢুকতে পারছি না। তো তখন ওই মেয়েটি, যার নাম ছিল হুমায়রা আমাকে বলল, হুমায়রা পড়ি আর কি। তো হুমায়রা পড়ি আসার পর থেকে আমার জীবনটা বদলে গিয়েছে এবং আমি আজ পর্যন্ত যখন যেখানে গিয়েছি সম্মান ছাড়া কিছু পাইনি এবং এখন পর্যন্ত আমার সংসার হুমায়রার সঙ্গে সুখের কাটছে। তো যাই হোক, যেখানটায় ছিলাম, তো হুমায়রা আমাকে তখন বলল যে এই যে স্যার, আপনি যদি ভেতরে না ঢুকতে পারেন তাহলে কি আপনাকে বেশি মারবে? তখন আমি রেগে গেলাম, রেগে গিয়ে বললাম কি যে আপনার জন্যই তো আজকে এরকমটা হলো, আপনি যদি গল্প না করতেন রাত্রেবেলা এরকম এসে, তাহলে কি সে আমাকে এরকম ভাবে তালা মেরে ভেতরে থেকে তালা মেরে দিতে পারতো, এখন আমি ভেতরে ঢুকবো কিভাবে? তো হুমায়রা তখন বলল, ইস রে, কি একটা বেকায়দায় পড়লেন, একটা কাজ করুন, আপনি
আমার সঙ্গে ঘুরতে চলুন, সারা রাত ঘুরে টুরে তারপর ফজরের আজান দিলে যখন গেট খুলবে তখন আপনি এই গেট খোলার সঙ্গে সঙ্গেই বাইরে আগে থেকে চলে আসবেন, বলবেন কি যে আমি আগে থেকেই বাইরে আছি, তো মানে আগে আগে বেরিয়ে পড়েছি, এমনটা বলবেন, তাই না? তখন তো সমস্যার সমাধান হয়ে গেল। তো এই কথা শোনার পর আমি বললাম কি যে আপনার মাথা, আমি রাত্রেবেলা ঘুমাবো না, যদি না ঘুমাই তাহলে সারাদিন আমি পড়বো কিভাবে? আমার তো সারাদিন পড়তে হয়, ইভেন ফজরের আজানের পরপরই আমার তো তখন প্রচন্ড ঘুমে ধরবে, আমি তখন কিছুই করতে পারবো না, আর তখনই আবার বেতের ঘা খেতে হবে যদি পড়া না দিতে পারি। হুমায়রা তখন বলল, ইস কি একটা কাণ্ড হয়ে গেল, তাই না? তো খান মার, আমার সমস্যা কি? এই কথা শুনে তখন আমি হুমায়রাকে বললাম, ওরে দুষ্টু, এই এই তোমার ছিল তোমার মনে, তাই না? তুমি এসে মানে হুমায়রার সাথে এত কম সময়ের মধ্যে এত ঘনিষ্ঠ হয়ে গেলাম, আমি নিজেই বলতে পারবো না। তো হুমায়রা তখন বলল যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার এটা একটা সমাধান দিতে পারি। তুমি এক কাজ করো, সময় কাটানোর ব্যাপারই তো আর ঘুমের ব্যাপারই তো, তুমি এক কাজ করো, তুমি আমার একটা পছন্দের জায়গায় চলো, যে পছন্দের জায়গায় গেলে তুমি ঘুমাতেও পারবে এবং আমার সঙ্গে ঘোরাঘুরিও হয়ে যাবে। তো আমি বললাম কি যে হ্যাঁ, আমি তোমার সঙ্গে যাই, আর তুমি আমাকে নিয়ে একদম আমাকে তোমার দেশে নিয়ে যাও এবং সেখানে নিয়ে আমাকে একদম আটকে রাখো সারা জীবনের জন্য। তো হুমায়রা আবার হেসে দিল। তো ওর হাসিটা আমার কাছে এত চমৎকার লাগতো যে ওই সময় থেকে ওর হাসির প্রেমে আমি পড়ে যাই, এবং আমার বয়স কিন্তু তখন খুব বেশি ছিল না। তো আমি হুমায়রাকে বললাম যে আচ্ছা ঠিক আছে চলো। তো ও আমাকে বললো কি যে তুমি চোখটা বন্ধ করো এবং আমার হাতটা ধরো। তো আমি তখন ও যা বললো আমি তাই করলাম। আমি কিন্তু ওর হাত আগেও ধরেছি এবং সেটা ছিল একদম মোমের মতো নরম। তো হুমায়রা আমাকে তখন ধরলো এবং ধরার পরে খানিকক্ষণ বাদে ও যখন আমাকে চোখ খুলতে বললো, আমি দেখলাম একটা শুনশান জায়গা, চারিদিকে শুধুমাত্র শূন্য জায়গা এবং খুবই ঘন জঙ্গল। জঙ্গলের যে ইয়েগুলো গাছগুলো ছিল সেগুলো ছিল বিশাল বিশাল এবং চারিদিকে শুধুমাত্র ধোঁয়া, এবং সেটার মাঝখানে একটা সুন্দর ঘর আছে। তো আমি বললাম কি যেটা কোথায় নিয়ে আসলে? হুমায়রা তখন বললো যে এটা হচ্ছে আমাদের বাড়ি এবং আমি এখানে থাকি, স্পেশালি এটা আমার নিজের জন্য করা। আমার মূল বাড়ি মানে হচ্ছে আমার আব্বাজান যেখানে থাকেন সে আব্বাজানের বাড়িটার সামনে, এবং আমি এখানটাই মাঝে মধ্যে বেশিরভাগ সময় থাকি, আর আমার এখানটায় থাকতে ভালো লাগে, আব্বাজান আমাকে এটা করে দিয়েছে। তো এই কথা বলার পর হুমায়রার সেই ঘরের ভিতরে আমি গেলাম। আসলে ঘরটা খুব সুন্দর ছিল, ঘরটা ছিল কাঠ দিয়ে তৈরি এবং এরকম কাঠের ঘর এটাকে আমি জীবনে কোনোদিন দেখিনি। ওই সময়টা তো আমাদের এখানে ছিলই না বা থাকাটাও স্বাভাবিক না। তো কাঠের ঘর দেখে আমি হুমায়রাকে তখন ধন্যবাদ দিই যে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, আমাকে ফেরত দিয়ে আসবে তো সত্যি সত্যি? তো হুমায়রা তখন বললো কি যে হ্যাঁ তোমাকে ফেরত দিয়ে আসবো, এত ভয় পাচ্ছ কিসের জন্য? তো যেহেতু ওই সময়টাতে হুমায়রাও ছোট ছিল, আমিও ছোট ছিলাম, আমাদের প্রেমের অনুভূতি অতটা হয়তো তীব্র ছিল না বা অতটা গাঢ় ছিল না, আমাদের মধ্যে ওরকম সেক্সুয়াল যে অ্যাডাল্ট হওয়া বা অ্যাট্রাকশনের বিষয়গুলো এগুলো খুব বেশি পরিমাণ কাজ করতো না, কিন্তু আমরা একে অন্যের সঙ্গে তখন খুশি ছিলাম আর কি। আমরা খুবই আনন্দে ছিলাম। আমি যখন হুমায়রার সঙ্গে প্রথম এখানে গেলাম, তো প্রথম হুমায়রার সঙ্গে আমি গল্প করতাম নিয়মিত, আমি গল্প করতাম ওরকমভাবে বসে। তো প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন ওর সঙ্গে ওইখানে বসে গল্প করতে লাগলাম, ও কি করে, ওদের এখানে কি হয়, তো আমার ওইখানে কি হয়, আমি কি করি, সব মিলিয়ে এরকমভাবে গল্প করতে লাগলাম। তো আমরা কিন্তু একে অন্যকে ভালোবাসার কথা জানিয়ে দিয়েছি এবং আমরা যে একে অন্যকে ভালোবাসি সেটা কিন্তু আমরা দুজনেই জানতাম, এবং আমরা ওই সময় থেকেই প্রেমিক প্রেমিকা সেটা আমরা বুঝতে পারতাম, এবং যেহেতু আমরা বলে দিয়েছিলাম। তো যাই হোক আমরা এরকমভাবে গল্প করতে লাগলাম। তো ফজরের আজানের খানিকক্ষণ আগে বলতে 2 ঘন্টার আগ মতো আমার ওইখানে চোখ লেগে গেল, এবং হুমায়রা যে বিছানায় ঘুমায় সেই বিছানায় হচ্ছে কি আমাকে ও শুতে দিল, এবং ও নিজে থেকে আমাকে সেই বিছানায় নিয়ে শুয়ে দিয়েছে, এবং শুয়ে দিয়ে আমার যখন চোখ খুললো, ঘুম ভাঙলো, তখনও ফজরের আজান হয়নি। ও আমাকে বললো কি যে ফজরের আজান তো এখনো হয়নি, তোমাকে তো মাদ্রাসায় পৌঁছাতে হবে, তাই না? হুজুর যদি তোমাকে না দেখে তাহলে তো বকবে। তো হুমায়রা আমাকে বলার পর আমি উঠে পড়লাম সঙ্গে সঙ্গে, এবং ও আমাকে তখন আমার সেই মাদ্রাসার সামনে নিয়ে আসলো। তো জীবনের প্রথম এরকম অভিজ্ঞতা যা কিনা আমার কাছে ছিল সত্যি অসাধারণ। প্রথম ওই রাতটা আমি ভুলতে পারবো না, কারণ হুমায়রা নিজে থেকে আমাকে কোলে করে তুলে নিয়ে আমাকে খাটে শুয়ে দিয়েছে। সব মিলিয়ে আমার ওই অনুভূতিটা ছিল একদম স্বর্গীয় অনুভূতি। তো যাই হোক, হুমায়রা কিন্তু পড়তো, হিজাব পড়তো এবং নাকাব পড়তো, সে নিজেও একদম মুসলিম পড়েছিল এবং নামাজও পড়তো সে। তো যাই হোক, ও আমাকে যখন মাদ্রাসার কাছে নিয়ে যাওয়ার পরে বললো কি যে গেট তো খুলছে না, তাহলে আপনি যাবেন কিভাবে স্যার? তো আমি তখন বললাম যে তুমি তো আমাকে এখানে ফাঁসিয়েছ। তো তখন ও আমাকে বললো যদি এমনটা হয় যে তোমাকে তোমার বিছানায় দিয়ে আসি তাহলে কেমন হয়? তো
তো আমি বললাম কি যে ধরো এটা কি সম্ভব নাকি, তালা মারে না? তো এই কথা বলার পর সঙ্গে সঙ্গে হুমায়রা আমার হাতটা ধরলো এবং ধরে, আমি সত্যি, এটা সত্যি ছিল নাকি অবিশ্বাস্য ছিল আমি বলতে পারবো না, আমি যখন চোখের পলক মেললাম আমি দেখলাম কি যে আমি যে বেডে শুই সেই বেডের পাশে আমি দাঁড়িয়ে আছি এবং বেডের একদম অন্য পাশে হুমায়রা দাঁড়িয়ে আছে। এবং আমি বললাম যে এটা কিভাবে করলে? হুমায়রা তখন বলল যে এটা আমার জন্য কোনো অসম্ভব ব্যাপার না, পরীরা এসব বিষয় করতে পারে। তারপর হুমায়রা আমার কাছে এগিয়ে আসলো, কাছে এগিয়ে এসে আমার কপালে একটা চুমু খেলো। প্রথমবারের সেই চুমু খাওয়ার অনুভূতি সত্যি অসাধারণ ছিল। আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না যে কি পরিমাণ সুখের অনুভূতি সেই জিনিসটা ছিল। তো তারপর আমি হুমায়রা যখন ওই আমার কপালে চুমু খেলো, আমি সত্যি তখন পাগল হয়ে যাচ্ছিলাম। তো ও আমাকে রেখে চলে গেল, বলল কি যে আমি আবার কালকে আসবো, এই বলে ওইখান থেকে চলে গেল। আর হুমায়রা একটা ব্যাপার ছিল যে ও রাত্রে ছাড়া দিনে আসতে পারতো না। তো যাই হোক, ও পরের দিনও ওরকম ভাবে আসতে লাগলো এবং প্রত্যেকদিন রাত্রেবেলা ও আমাকে ওর সেই ঘরে নিয়ে যেতে লাগলো এবং ওর সঙ্গে আমি প্রত্যেকদিন রাত্রে গল্প করতাম। ইভেন আমি যা খেতে চাইতাম ও আমাকে তাই খেতে দিত, আমি যা করতে বলতাম ও তাই করতো। তো এরকম একজন মানুষ, সে মানুষ ছিল না, এরকম একজন পরী আসলে সবার জীবনে থাকা উচিত। একজন জীবন সঙ্গী, আসলে পরী না, সবার জীবনে থাকা উচিত, সে হোক মানুষ বা পরী, এরকম একজন জীবন সঙ্গী সবার জীবনে থাকা উচিত। তো যাই হোক, ওর সঙ্গে আমার ওরকম দিনগুলো খুব ভালো কাটছিল, খুবই সুন্দর সময় কাটছিল হুমায়রার সঙ্গে, যেহেতু সে একটা পরী ছিল এবং তার সঙ্গে সঙ্গ দিতে আমার খুব ভালো লাগছিল। এরকম একটা সুন্দরী মেয়ে, তার এরকম রূপ যৌবন, এগুলো দেখে যে কেউ হয়তো তার প্রেমে পড়ে যাবে, কিন্তু সেই পরীটা আমাকে চুজ করেছে। এটা দেখেই আমি মাঝে মধ্যে বলতাম যে হুমায়রা, আমি আসলে খুব ভাগ্যবতী, ভাগ্যবান আর কি, যে তোমার মতো একটা মেয়ে আমি আমার কপালে পেয়েছি এবং যে কিনা আমাকে এত পরিমাণ ভালোবাসে। তো হুমায়রা আমাকে তার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো, এটা বোঝা যেত। এটা বোঝা গেছে কখন, আমি সেটা বলছি যে কখন বোঝা গিয়েছে, কারণ হুমায়রা আমাকে কখনো চোখের আড়াল করতে চাইতো না। আমার একবার প্রচন্ড পরিমাণ অসুখ ছিল, তো হুমায়রা তখন একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। এবং একটা বিষয় সত্য যে পরীরা বা জিনিটা যেসব ছেলে মেয়ের ওপর একবার আশিক হয়ে যায় তাদেরকে আসলে ছেড়ে যেতে চায় না, সারা জীবন তাদের সঙ্গে থাকতে চায় এবং তাদের নিজের কাছে রাখতে চায়। তবে কিছু অসাধু তান্ত্রিক আছে, অসাধু হুজুর আছে, তারা কিনা এই প্রেমিক যুগলকে আলাদা করতে চায় এবং আলাদা করেও দেয়। আমার অনেক গল্পে কিন্তু আমি বলেছি। তো সব মিলিয়ে এর পরবর্তীতে হুমায়রার সঙ্গে কিন্তু আমার সময় খুব ভালো কাটছিল। এরকমভাবে প্রত্যেক দিন আমরা দেখা করতাম এবং একটা পর্যায়ে ওই সময় কিন্তু আমার হাফিজিয়ার একদম শেষ পর্যায়ে ছিল এবং হুমায়রার সাথে পরিচয় হওয়ার 6 মাসের মাথায় আমি হাফিজ হয়ে ওইখান থেকে পাগড়ি নিয়ে বেরিয়ে আসি। তো হুমায়রা ওই দিন খুব খুশি ছিল। খুশি থাকার কারণে আমি এবং হুমায়রা একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো আমার আব্বা সেদিনকে আমাকে খুঁজে বেরিয়েছিল, কারণ হচ্ছে কি আমি কোথায় গিয়েছি সেটা নিয়ে তার কৌতূহল ছিল এবং আমি তো তাকে বলতে পারছি না যে আমি একটা পরীর সঙ্গে ছিলাম। তো সব মিলিয়ে আমার আব্বা আমাকে শহরের একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন মাওলানা পড়ার জন্য এবং আমার বয়স কিন্তু তখন 15 বছর একটু প্লাস হবে। তো ওই সময়টাতে আমাকে শহরের একটি মাদ্রাসায় ভর্তি করায়। তো হুমায়রার সঙ্গে আমার সম্পর্ক ওই সময় থেকে, মাদ্রাসার ওই সময় থেকেই শুরু এবং এর পরবর্তীতে আমার প্রায় 2.5 বছর লাগে হচ্ছে কি মাওলানা শেষ করতে। তো আমার বয়স তখন ভালোই 18 কাছাকাছি চলে আসে। আসলে সময়টা আমার খেয়াল নেই, তবে ওরকমই হবে। আমি অনেকটা বড় হই, আমার মুখে দাড়ি গোঁফ গজায়, তখন আমি একটু অ্যাডাল্ট হই। হুমায়রার সঙ্গে আমার মেলামেশা তখন খুব ভালোভাবেই চলছিল এবং একটা পর্যায়ে আমি যখন অ্যাডাল্ট হই আমি তখন বুঝতে পারি, একটা জায়গায় গিয়েছিলাম যে আসলে জিনা সম্পর্কে বেশ কিছু মাসালা আমি শুনেছিলাম সেই তাবলিগের সেই হুজুরের কাছ থেকে। তো ওই সময় থেকে আমার আসলে ওর প্রতি একটা অন্যরকম অনীহা চলে আসে এবং অনীহা বলতে আসলে জিনার সম্পর্কে যখন আমি পুরোপুরিভাবে জানতে পারি তখন আমি বুঝতে পারি যে আসলে হুমায়রার সঙ্গে আমি এরকমভাবে মিশছি, ওর সঙ্গে ঢলাঢলি করছি, ইভেন ওকে জড়িয়ে ধরছি। অনেক সময় এমন হয়েছে যে ওর রুমের ভিতরে ওর সঙ্গে ওর বুকের উপর শুয়ে আছি। তো আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক তখনও হয়নি, কিন্তু হতে কত দেরি, কারণ হচ্ছে হুমায়রা অনেকবার চেয়েছে করতে, আমি নিজে থেকেই নিষেধ করেছি যে না, এরকমটা করা আসলে উচিত হবে না আমাদের। তো ওই দিন আমি এইসব বিষয়েই ভাবছিলাম, আমার কাছে হুমায়রা এক প্রকার কান্না করতে করতে আসে এবং বলে যে ওর বাবা নাকি সমস্ত বিষয়টা জেনে গিয়েছে এবং আমি যে একটা মানুষের সঙ্গে চলাফেরা করছি এইসব বিষয় নিয়ে ওর বাবার অনেকটা ক্ষোভ আছে এবং ওর বাবা জেনে যাওয়ার পরে আমাকে আসলে স্পেশালি ক্ষতি করার চেষ্টা করবে, সেটা হুমায়রা আমাকে বলল। তো হুমায়রা আসলে আমার ক্ষতি সহ্য করতে পারবে না, এটা সে আমি আগে থেকে জানি যে আমার ক্ষতি সে সহ্য করতে পারবে না বা আমাকে সে প্রচন্ড পরিমাণ ভালোবাসে। তো ওই দিন রাতে, যেদিন রাতে হচ্ছে গিয়ে ওর বাবা জানলো এবং আমার কাছে আসলো,
হুমায়রা আমাকে শক্ত করে ওর কলিজার ভেতরে একদম চেপে ধরে রেখেছিল, কারণ ও আমাকে হারাতে চায় না বা আমাকে ছাড়তে চায় না। আর ওর বাবা বলেছে যে তুই যদি ওর সঙ্গে মিশতে যাস, দেখা করতে যাস, তাহলে ওর ক্ষতি করবে বা আমার ক্ষতি করবে, ওর বাবার যেসব জিনেরা আছে সেসব জিনেরা ক্ষতি করবে। তো ও আমাকে শক্ত করে ওর বুকের ভিতরে চেপে ধরে রেখেছে, যাতে করে ওর বাবার যেসব পালিত জিন আছে সেসব জিনেরা আমার ক্ষতি করতে না পারে। তো ওর বাবা তখন কয়েকজন জিন নিয়ে আমার কাছে আসে এবং আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো ও আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল ওর বুকের ভেতরে। ও আমার থেকে লম্বা একটু বেশি বড় ছিল এবং একটু মোটাসোটাও ছিল, মানে হচ্ছে স্বাস্থ্য ভালো ছিল ওর। তো ও আমাকে জড়িয়ে ধরে রেখেছে আমার ওর বুকের ভিতরে। তোর বাবা কোনোভাবেই আমাকে ওর বুক থেকে ছাড়াতে পারছে না। ইভেন আমিও বলেছি যে না, আমি ওর কাছ থেকে সরবো না। তো ওর বাবা ওর জেদের কাছে হেরে যায় পরবর্তীতে। ও আমাকে বলে যে ওর যদি কোনো ক্ষতি করো বাবা, তাহলে কিন্তু আমি আমার নিজের জীবন রাখবো না। এরকমটা ব্ল্যাকমেইল করেই ওর বাবার সঙ্গে ও গিয়েছে। তো যাওয়ার পরে 3-4 দিন ও আমার সঙ্গে দেখা করতে আসেনি, এবং দেখা করতে না আমি তখন শুনতে পাই যে ওকে নাকি বন্দি করে রেখেছে, ওকে নাকি বের হতে দিচ্ছে না। তো তখন আমাকে ওই হুমায়রার বাবা, মানে হচ্ছে যে জিন ছিল, ওর বাবা তো জিন ছিল একটা, তো সেই জিনের লোকজন দিয়ে কয়েকটা জিন দ্বারা আমাকে তুলে নিয়ে যায়। আসলে ওই সময়টাতে আমি মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছিলাম, আমার ওই মালানা কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। এরপরে আমি মুফতি পড়ার জন্য একটা মাদ্রাসা খোঁজাখুঁজি করছিলাম। তো আমাকে তখন ওইখান থেকে বাড়ির দিকে ফিরছিলাম, তখন রাস্তার মধ্যে থেকে 2জন লোক আমার কাছে এগিয়ে আসে। সেই লোক 2জন সাদা ঘোমটা পরা ছিল, মাথায় পাগড়ি ছিল, এবং তার চেহারা খুব ভালো মতো দেখা যাচ্ছিল না, শুধু ঠোঁটটা দেখা যাচ্ছিল। এবং আমি ঠোঁট দেখে চিনতে পারি যে এটা আসলে জিন। এবং এর আগের দিন আমি সব জিনকে দেখেছি মানুষের বেশি আমার কাছে আসতে। তো তখন ওই জিন দুটো আমাকে বলে কিছু, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। তো আমি তখন বলি যে আমি কোথায় যাব। তখন বুঝতে পারলাম যে ওরা নিশ্চয়ই আমার হবু শ্বশুর মশাইয়ের যে পালিত জিন, তারাই। তো আমাকে বললো যেতে হবে মানে যেতে হবে। তা আমি আর কোনো ধস্তাধস্তি করলাম না, বললাম কিছু ঠিক আছে চলুন। তো ওনারা আমাকে একটা ধোয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে লাগলো, এবং যেহেতু জিনেদের একটা প্রাইভেসি আছে, ওরা দেখাতে পারবে না যে ওরা কীভাবে নিয়ে যায়। হুমায়রাও আমাকে বলে যে যখনই ও আমাকে নিয়ে যায় আমাকে চোখ বন্ধ করতে বলে। সম্ভবত এটা ওদের প্রাইভেসি বা ট্রিক হতে পারে, আমি কখনো জিজ্ঞেস করিনি। তো এরপরে সেই জিন দুটো আমাকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে একটা খুব সুন্দর বড় বাড়ি, এবং সেটাও কাঠ দিয়ে তৈরি, এক প্রকার ওই জঙ্গলের কাঠ দিয়ে তৈরি। তো সেই বাড়ির কাছে গিয়ে আমাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে নিয়ে যাওয়ার পর হুমায়রাকে যে বন্দি করে রেখেছে সেটা আমি জানতাম না। 4-5 দিন ধরে হুমায়রা আসছে না, আমার খুবই কষ্ট লাগছিল। হুমায়রা কোথায় গিয়েছে বা এই যে একটা সমস্যা চলছে, সব মিলিয়ে আমার নিজের কাছেই আমার মন টন খারাপ ছিল। তারপর আমার বাবা অসুস্থ ছিল, সব মিলিয়ে আমার মন টন মেজাজ খুব খারাপ ছিল। তো আমাকে যখন নিয়ে যাওয়া হলো, তখন সেই জিনের সামনে, মানে হচ্ছে আমার যে হবু শ্বশুর মশাই ছিল, ওনাকে তো আমি আগেও দেখেছি। তো উনি বিশাল দেহি ছিল এবং খুব বড় ছিল। আমাকে যদি একটা জাতা মারতো তাহলে আমি পিষে মরে যেতাম। তো ওনার বয়স নাকি 1100 বছর ছিল। উনি এই এলাকার সব থেকে প্রাচীন জিন এবং বৃদ্ধ ছিল। তো ওনার আরও কয়েকটা মেয়ে আছে। তো আমি যে মেয়েটার সঙ্গে প্রেম করি, এটা হচ্ছে সর্বকনিষ্ঠ মেয়ে এবং খুবই সুন্দর, সবার থেকে বেশি সুন্দর। আমি বললাম কি যে আপনি বিষয়টা কীভাবে নেবেন জানি না, তবে আমি হুমায়রাকে খুব বেশি পছন্দ করি এবং ভালোবাসি। আমি একজন মানুষ বলে বলছি না, আমি সত্যি সত্যি যদি জিন হতাম তাহলে আমি হুমায়রাকে বিয়ে করতাম। তো এই কথা শোনার পরে সেই লোকটা বলে কি যে আমার মেয়ের উপর কী জাদু করেছ, আমার হুমায়রার উপর কী জাদু করেছ। তো আমি এই কথা বলার পর, উনি এই কথা বলার পরে বললাম কিছু আমি জানি না, তবে আমি আপনার মেয়েকে প্রচণ্ড ভালোবাসি এবং আমি কিন্তু আপনার মেয়ের কাছে প্রথমে যাইনি, ওই কিন্তু আমার কাছে এসেছিল। তো তখন আমাকে জিজ্ঞেস করলো যে তোমার বয়স কত এবং তোমার বাবা মা কী করে। তো আমার বাবার সম্পর্কে আমি বললাম যে আমার বাবা একজন আলেম এবং তিনি এরকমভাবে ইমামতি করেন। তো সব মিলিয়ে ওনারা কথা বলতে লাগলেন, কোনো একটা ভাষায় কথা বলতে লাগলেন। সেই ভাষাটা আমি আসলে জানতাম না, আমি নিজেও জানি না। হুমায়রাকে মাঝে মধ্যে আমি এই ভাষায় কথা বলতে দেখেছি। তো তখন সেই লোকটা বললেন যে তুমি কি আমার মেয়েকে এখনই বিয়ে করতে পারবে। তো আমি তখন বললাম যে জি হ্যাঁ পারবো, কারণ আমার মধ্যে তেমন একটা কনফিডেন্স ছিল যে আমি ওকে বিয়ে করব এবং বিয়ে করে ওর সঙ্গে সংসার করব, কারণ ওকে ছাড়া তো আমি ওকে বিয়ে করবো না। আর আমি আব্বাজানকে যে এখন ডাকতে যাব, আব্বাজান নিশ্চয়ই বিষয়টা মানবে না, কারণ আমি আব্বাজানকে খুব ভালোভাবে চিনি। তো আমি তখন এই কথা বলার পর বললো তোমার আব্বাজানের সম্মতি আছে, যদি থাকে তাহলে তুমি ডাকো তাকে। তো আমি বললাম কি যে এর মধ্যে আমার আব্বাজানকে ডাকার দরকার নেই, আমি তো ওর সঙ্গে থাকবো তাই না, আর আমি ওকে ভালোবাসি, আমি ওর সঙ্গে থাকবো, আর আব্বাজান নিশ্চয়ই এতে কোনো দ্বিমত করবেন না, আমি বিয়ে করতে রাজি। তো তখন হুমায়রাকে বের করে নিয়ে আসি এবং হুমায়রা আমাকে দেখেই লজ্জা শরমের মাথা কিচ্ছু নেই, ও আমাকে আবার জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে বলে কি যে তুমি কোথায় ছিলে এবং ওকে কেন এখানে ধরে নিয়ে এসেছো। মানে আমার শ্বশুর মশাই ওর আব্বার প্রতি তখন রাগ দেখাতে শুরু করে। তখন সবাই বলে কি যে হুমায়রা
ওর সঙ্গে তোমার বিয়ে ঠিক করা হয়েছে, একটু পরে তোমার বিয়ে হবে, কাজী ডাকা হয়েছে। তো হুমায়রার মুখের সেই ঝলক আমি এখন পর্যন্ত আমার চোখে ভাসে এবং আমি এখন পর্যন্ত সেই ঝলকটা আমি দেখি। তো হুমায়রা তখন আমাকে জড়িয়ে ধরে, তখনও আবার জড়িয়ে ধরে। আমি তখন বলি কি যে কি করছো, সবাই তাকিয়ে আছে। তো তখন কিন্তু আমার বয়স বেশি না, 18-19 বছর বয়স। ওই বয়সে আমার তখন জিনেদের উপস্থিতিতে, সকলের উপস্থিতিতে হুমায়রার সঙ্গে আমার বিয়ে দেওয়া হয় এবং ওই রাতে আমি হুমায়রার সঙ্গে ওইখানেই ছিলাম এবং ওদের যে ঘর ছিল সেই ঘরের মধ্যে ছিলাম। হুমায়রার সঙ্গে আমার প্রথম বাসর ঘরে ঢোকা, সেই রাত আমি আসলে ভুলতে পারবো না। সেই রাতের এরকম গাঢ় অনুভূতি। এর আগে আমি হুমায়রার সঙ্গে তার বুকে শুয়েছিলাম বা তার শরীরের প্রতি একটা টান তো আমার ছিলই, কিন্তু সেই রাতে প্রথমবারের মতো তার প্রতি এত পরিমাণ অ্যাট্রাকশন অনুভব করলাম যে আমি রুমে ঢুকেই তার সঙ্গে সর্বপ্রথম আগে তাকে সালাম দিলাম। তাকে মানে যা যা করা প্রয়োজন দোয়া কালাম পড়ে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেলাম এবং তার প্রতি আমার এত পরিমাণ আকর্ষণ বোধ হচ্ছিল ওই রাতে যে তার সম্পূর্ণ শরীরটা তো এর আগে আমি কোনোদিন দেখিনি। এত পরিমাণ আকর্ষণ বোধ হচ্ছিল যে ওই দিন সারা রাতি মূলত আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলাম এবং জীবনে প্রথমবার ছিল, যেহেতু কীরকম হবে আপনারা বুঝতেই পারছেন। সেসব বিষয়ে আমি আর না বলি এবং হুমায়রাও বেশ খুশি ছিল আমাকে পেয়ে এবং বেশ আনন্দিত ছিল। তো সব মিলিয়ে ওই দিন আমার বেশ ভালো কাটলো এবং পরের দিন যেহেতু হুমায়রাকে নিয়ে আমি কোথাও যেতে পারতাম না, কারণ হচ্ছে আমার তখন সঠিক ঠিকানা ছিল না আর ওই বয়সে আমি কোথাও চাকরি বাকরি করি না। তো সব মিলিয়ে আমার হচ্ছে গিয়ে 2012 সালের ঘটনা, 12 ওইরকমই হবে, 12 আমার সঠিক খেয়াল নেই। তো আমি ঢাকায় একটা জায়গায় মাদ্রাসায় ভর্তি হলাম। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে বেশ কয়েক ওইখানে থেকে যখন বের হওয়ার পরে বেশ কয়েক মাস হচ্ছে গিয়ে, মাস বলছি কেন, বছর আমি হচ্ছে গিয়ে আমার এলাকার যে মাদ্রাসায় ছিলাম সেই মাদ্রাসায় পড়েছি এবং পরবর্তীতে আমার আব্বাজান আমাকে বললেন কি যে ঢাকায় একটা ভালো মাদ্রাসা আছে, তুই ওখানে চলে যা। আর আমার আব্বাজান তখন বয়স্ক হয়ে গিয়েছিল, আমার অন্যান্য বড় ভাইরা তাকে দেখভাল করতো এবং যেহেতু আমার পরিবারের প্রতি তেমন কোনো টান ছিল না বা ওরকমভাবে পরিবার দেখভাল করা লাগতো না, যার কারণে আমি নিজেই ঢাকায় চলে গেলাম। এবং ঢাকায় চলে যাওয়ার পরে আমি শুরুতে হচ্ছে গিয়ে মাদ্রাসা বোর্ডিংয়ে ছিলাম, মাদ্রাসা বোর্ডিংয়ে থাকতাম। তো যেহেতু হুমায়রা আমাকে প্রতিদিন রাত্রে এসে আমাকে মাদ্রাসা থেকে নিয়ে যেত এবং আমি ওর সঙ্গে ওর রুমেই থাকতাম এবং ওর সঙ্গেই ঘুমাতাম, যেহেতু আমাদের বিয়ের বয়স 1 থেকে 2 বছর পার হয়ে গিয়েছিল এবং ওর সঙ্গেই তখন কিন্তু আমি থাকতাম। তো হুমায়রার আব্বাজান আমাকে বলছিল যে এভাবে আর কতদিন, তুমি তো বড় হয়েছো, তুমি এক কাজ করো, এখানে না থেকে তুমি হুমায়রাকে নিয়ে অন্য কোথাও যাও, হুমায়রার একটা বাসা আছে না। তো আমি তখন বললাম যে আমি আপনাকে এই কথা বলতে চাচ্ছিলাম, আসলে হুমায়রাকে আমি নিয়ে যেতে এসেছি, আমি আমার এখানে একটা বাসা নিয়েছি। তো উনি তখন শুনে রেগে যায়, বলে কি যে মানুষের দুনিয়ায় জীবনেও না, আমার মেয়েকে কোনোদিন এখানে পাঠাবো না, তুমি হুমায়রার আরেকটা ঘর আছে ওইখানে থাকবে এখন থেকে। আর তোমার তো তেমন কোনো বিশেষ কাজ নেই, তাই না? ওকে নিয়ে ওইখানে গিয়ে কী করবা তুমি? তোমার তেমন কোনো বিশেষ কাজ নেই, তুমি তো শুধুমাত্র মাদ্রাসায় পড়াশোনা করো, রাত্রেবেলা বাড়িতে চলে আসবা, তাই না? ইভেন এরকম এখানেই তো এরকমভাবে থেকে আসছো, তাহলে তোমার ওইখানে নিয়ে ওকে কাজ কি? তো হুমায়রা তখন বলে যে আব্বাজান ও যেহেতু বলছে তাহলে আমি ওর সাথে চলে যাই, আর ওর সাথে গিয়ে আমি দেখি থাকতে পারি কিনা, মানুষের ওইখানে কোনো সমস্যা হবে না। তো এক প্রকার ওর আব্বার সঙ্গে জিদ করে আমার সঙ্গে চলে আসে এবং আমি যে একটা বাসা নিয়েছিলাম সেই বাসার মধ্যেই ও সবসময় থাকতো, মানুষের মতোই থাকতো এবং হিজাব পরে থাকতো। যেহেতু হুজুরের বউ, আমাদের পাশের বাসার এক ভাবি ছিল, উনি কিন্তু প্রায় দিনই আমার সেই হুমায়রার সঙ্গে মানে পরিস্থিতির সঙ্গে দেখা করার চেষ্টা করতেন, গল্প করার চেষ্টা করতেন। কিন্তু হুমায়রা যেহেতু এর আগে কোনোদিন মানুষের সঙ্গে আমার সঙ্গে ছাড়া মেশেনি, সেহেতু উনি ভাবির সঙ্গে খুব একটা কথা বলতে চাইতেন না। আমি বলেছিলাম যে দরজা খোলা দরকার নেই। তো হঠাৎ করে আচমকা হুমায়রা অজ্ঞান হয়ে যায়, এটা আমি মাদ্রাসা থেকে শুনতে পাই। তো আমি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসার পর পাশের ভাষার সে ভাবি এসে মূলত হুমায়রাকে ধরে আর কি, এবং বলে যে হুমায়রা নাকি অন্তঃসত্ত্বা এবং সে নাকি প্রেগনেন্ট। ভাবি এটা আন্দাজ করে বলেছে। তো আমি তাকে হাসপাতালেও নিয়ে যেতে পারছিলাম না। তো এই কথা যখন আমার শ্বশুরমশাই শুনে, উনি সঙ্গে সঙ্গে চলে আসে। তো ওনার এরকম বিশাল দেহ এবং এরকম লম্বা চওড়া দেখে আমার সেই ভাবি আসলে ভয় পেয়ে যায়। আসলে এরকম লোক তো উনি এর আগে কখনো দেখেনি, মনে হচ্ছিল যে সে দানব আর কি। তো ভয় পেয়ে ভাবি নিজেও অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। তো যখন শুনতে পাই যে এটা আমার শ্বশুর এবং কোথায় থাকে এবং তার ড্রেসিং সেন্সগুলো একটু ভিন্ন ছিল আমাদের থেকে, তো সব মিলিয়ে আমি বুঝিয়ে সুঝিয়ে বলি। তো আমি বলি আব্বাজান আপনি হুট করে এইভাবে চলে আসেন মানুষের এখানে, মানুষেরা দেখলে আসলে ভয় পায়, দেখেন না ভাবি কিরকম অজ্ঞান হয়ে গেল। তো তখন আমাকে বলতে লাগলো যে তুমি ওকে এখানে নিয়ে এসেছো, এসে একদম অসুস্থ করে করেছোটা কি তুমি, এটা বলো তো, তোমাকে নিষেধ করেছিলাম যে এখানে না আনতে ওকে। তো আমি তখন বললাম যে আব্বাজান আসলে কি বলবো, শরমের বিষয়, আমার ওই ভাবি বলেছে আপনার মেয়ে নাকি মা হতে চলেছে।
তো এই কথা শুনে আমার শ্বশুর মশাই প্রচণ্ড লজ্জা পেয়ে যায় এবং আমার শাশুড়ি মশাই তো এসেছিলেন, তেনারা লজ্জা পেয়ে যায়। তো শাশুড়ি তখন বলে কি যে আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়েকে তাহলে আমার সঙ্গে নিয়ে যাই, একদম সন্তান হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুক, তুমি তো মাদ্রাসায় থাকো, একা একা কী করবে ও বাসায়, ওকে আমি নিয়ে যাই। তো এই কয়েকদিন যে কদিন হুমায়রা আমার সঙ্গে ছিল, আমাকে মানুষের মতো রান্নাবান্না করে খাইয়েছে। ওর অবশ্য খেতে একটু সমস্যা হতো, জিনেরা লবণ খেতে পারে না, তো লবণ ওর জন্য আমার জন্য ও লবণ খেত, লবণ খাওয়া শিখেছে একটু একটু করে, বা আমি ওকে বলতাম যে লবণ খাওয়ার দরকার নেই, তুমি আলাদা করে রেখো। তো সব মিলিয়ে হুমায়রা আমাকে খুব ভালোবাসতো। এবং ও এই পুরো যে কয়দিন 13 মাস 14 মাস, জিনেরা 14 মাস সন্তান জন্ম দেয়, তো 14 মাস পর্যন্ত ও ওর মায়ের কাছে ছিল এবং ওখানে ছিল। আমি প্রত্যেকদিন রাত্রে ওর সঙ্গে যেতাম, দেখা করতাম, গল্প করতাম। তো ওর সঙ্গে আমি এই 14 মাস পর্যন্ত ছিলাম। এবং প্রথম যেদিন আমার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আমি সত্যি সেই অনুভূতিটা বলে বোঝানো সম্ভব না। তখন সময়কাল ছিল 2015 সাল। আমার স্পষ্ট মনে আছে, আমার সন্তান যেদিন আসে 15 সালের 1 মার্চ ছিল সেই সময়, সেই সময়টা। তো ওর সঙ্গে আমার প্রথম যে সন্তানটা হয় সেটা ছিল একটা মেয়ের সন্তান, এবং সেই সন্তানটা আমার এত পরিমাণ ফুটফুটে ছিল, এত সুন্দর ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। এর পরবর্তীতে আমি প্রচণ্ড খুশি ছিলাম, আমি পুরো মাদ্রাসার সকলকে মিষ্টি খাইয়েছিলাম। তো যাক, আমার মাদ্রাসার পড়াশোনা শেষ করে আমি একটা অন্য একটা মাদ্রাসায় আমি তখন পড়ানো শুরু করি, এবং আমার ইনকাম সোর্স তখন ভালোই ছিল। আমি পড়ানো শুরু করি এবং আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার বেশ কয়েক মাস পরে, প্রায় 6 মাস পরে আমি তাদেরকে এখানে নিয়ে আসি। কারণ জিনের বাচ্চারা খুব এক প্রকার জিনের বাচ্চা বলছে কিসের জন্য, আমার জিন এবং মানুষের সংমিশ্রণে ওর মধ্যে জিন এবং মানুষের দুটোরই গুণ আছে। তো সব মিলিয়ে ওর বেড়ে ওঠার গ্রোথটা একটু কম, সম্ভবত জিনেদের কারণেই, কারণ জিনেরা অনেক বছর বাঁচে, সে মিলিয়ে ওর বেড়ে ওঠার গ্রোথটা একটু কম। তো ও হচ্ছে গিয়ে 6 মাস লেগেছিল ওর হচ্ছে গিয়ে মোটামুটি কায়দা একটু বড় হতে। আমাদের এখানে 6 মাসে কিন্তু বাচ্চারা প্রায় অনেকটা বসা শিখে যায়। তো ও বসা শিখেছিল 2 বছর বয়সে, 2-2.5 বছর বয়সে। তো ও যখন এখানে আসে 6 মাস পরে আমি এখানে নিয়ে আসি, একটু বড় হয়। তো শীতকাল ছিল, যেহেতু সেই শীতকালের জন্য আমি আনিনি, ফেব্রুয়ারি মাসের দিকে পরবর্তীতে নিয়ে এসেছিলাম, প্রায় 8-9 মাস হবে। নিয়ে আসার পরে আমি আরেকটা বাসা নিই, বড় একটা বাসা, এবং আমি হুমায়রা এবং ওর নাম রেখেছিলাম হচ্ছে গিয়ে বুশরা। তো বুশরা হচ্ছে গিয়ে খুব সুন্দরী ছিল এবং খুবই কিউট একটা মেয়ে ছিল। তো আমি বুশরার মা বলে ডাকতাম, পরবর্তীতে হুমায়রা বলে ডাকতাম না। তো হুমায়রা এবং আমি তখন থেকেই এই এলাকায় খুব শান্তিতে আছি। আমি কোন এলাকায় আছি সেটা বলতে পারছি না। এবং আমি যেহেতু একটা হুজুর এবং হুজুরের বউ, সেহেতু ওকে খুব আশেপাশের মানুষজনের সঙ্গে মিশতে নিষেধ করতাম, এবং ও নিষেধ করেও না। আমি যা বলি হুমায়রা তাই শোনে, এবং হুমায়রা আমাকে এত পরিমাণ ভালোবাসে। আমি শুধু চিন্তা করি যে যখন আমি মারা যাব, এই 24 সালে এসে আমি এটা শুধু চিন্তা করি যে আমি যখন মারা যাব তখন হুমায়রার কি হবে। কারণ হুমায়রাটা তো অনেক বছর বাঁচবে, নির্ঘাত 400-500 বছর তো বাঁচবে, 600 বছর বাঁচতে পারে। তো আমার সন্তানও তখন কি করবে। এবং আমার পরবর্তীতে আরেকটা ছেলে সন্তান হয়েছে, এবং যে কিনা আমাকে আসলে খুব ভালোবাসে, খুব আদর করে। আমি নিজেও তাদের প্রতি প্রচণ্ড পরিমাণ দুর্বল। আপনাদের কাছে এই ঘটনা শেয়ার করার কারণ একটাই যে আপনারা অনেকেই বলে থাকেন যে জিনেরা নাকি, পরীরা নাকি মানুষের সঙ্গে সম্পর্ক করতে পারে না, বা জিনেরা নাকি খারাপ হয়, অনেকেই বলে থাকেন। তো আমি হুমায়রার সঙ্গে আছি আজকে প্রায় কত বছর হলো, প্রায় 15-19 বছর হলো। এই 19 বছর আমি হুমায়রার সঙ্গে আছি, আমার সে ছোটোবেলা থেকেই। তো আমি যে খুব খারাপ আছি এমন না। আমার শ্বশুরবাড়ির সমস্ত জিনেরা খুবই ভালো, আমাকে খুবই আদর যত্ন করে, খুবই সমীহ করে আমাকে। ইভেন আমার ছেলে মেয়ে দুটো এত পরিমাণ ভালোবাসে আমাকে। ছেলে মেয়ে দুটোর গ্রোথ অবশ্য কম, কিন্তু প্রচুর মেধাবী তারা, এবং সেই সাথে তারা প্রচুর জ্ঞানীয়। তো তাদেরকে এখনো মাদ্রাসায় ভর্তি করার সময় হয়নি, কারণ তারা এখন পর্যন্ত বড়টা হাঁটা শিখেছে, ছোটটা এখন পর্যন্ত হাঁটা শেখেনি। তো একটু বড় হলে আমিও ভেবেছি তাকে মাদ্রাসায় জ্ঞান শিক্ষা দিব। ওরা বেশিরভাগ সময় নানু বাড়িতে থাকে, কারণ হচ্ছে গিয়ে ওরা ওইখানেই থাকতে নাকি পছন্দ করে, এখানেও থাকে। তো সব মিলিয়ে আমার সংসার কিন্তু এরকমভাবেই চলছিল। আরেকটা বিষয় কি, হুমায়রা যেদিন থেকে আমার জীবনে এসেছে, আমার জীবনে আসলে কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেনি। ইভেন আমার বাবা মা অসুস্থ হলে হুমায়রা সেগুলো ঠিক করতো। আর পরবর্তীতে আমার আব্বা মা বিষয়টা জানে যে আমি এরকম একটা জিনের মেয়েকে বিয়ে করেছি, এবং আমার যে শ্বশুর ছিল সেই শ্বশুরের সঙ্গে কিন্তু আমার আব্বা আমার কথা হয়েছে, এবং প্রথম দিক দিয়ে মানতে চাইনি, কিন্তু পরবর্তীতে মেনেছে আর কি বিষয়টা। আমার যখন প্রথম সন্তান হলো তখন বিষয়টা মেনেছে। তো এই বিষয়টা টুকটাক আমার এলাকার সবাই জানে, সবাই বলতে আমার আত্মীয় স্বজনদের মধ্যে সবাই জানে, যে বললাম চাচাতো ভাই,
বা আমার ফ্যামিলির সবাই মোটামুটিভাবে জানে। এবং আমি সকলের থেকে দূরে থাকি এই জন্যই, কারণ যদি সকলের কাছাকাছি থাকতাম বা সকলকে আমি আমার ঠিকানাও দিই না, যে বললে হয়তো তারা আসবে বাসায়, বা আমি যেটা পড়ি নিয়ে থাকি এটা ইতস্তত বোধ করবে তারা, সব মিলে আমি নিজেও বিভ্রান্তিতে পড়বো। আমি যখন বাড়িতে যাই তখন এরকমটা হয়। আত্মীয় স্বজন সকলে হুমায়রাটা দেখতে আসে এবং হুমায়রা এত সুন্দর, সবাই প্রশংসা করে হুমায়রার, এবং খুবই লক্ষ্মী। আমার মাও এবং একটা লক্ষ্মী বউ পেয়েছে যে হুমায়রার সমস্ত কাজ করে আমার মায়ের, আমার অন্যান্য ভাবিদের তুলনায়। আর অন্যান্য ভাবিরা আমার বউকে ভয় পায় অনেক, কারণ হচ্ছে গিয়ে সে তো একটা পরী, সে তো মানুষ না, সে চাইলে যে কোনো কিছু করতে পারে। তো সব মিলিয়ে আমি এত পরিমাণ সুখী আছি, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমার জীবনের ঘটনাটা আপনাদের সঙ্গে এই জন্য শেয়ার করলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন যে সব জিনেরা আসলে খারাপ হয় না, সব জিনেরা আসলে ভালো হয় না। এরকম কিছু জিন থাকে, ভাগ্য করে হয়তো আমি এরকম একটা জিন পেয়েছিলাম। এবং হুমায়রার সঙ্গে আমি আমার জীবন যেন বাকিটা জীবন খুব আনন্দের সঙ্গে কাটাতে পারি। আপনাদের কাছে সেরকম দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।